দেখ, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের দুটো চ্যাপ্টার মানে দুটো ইউনিট কমপ্লিট হয়ে গেছে। দুটো ইউনিট, একটা হচ্ছে ফার্স্ট ইউনিট গেছে হচ্ছে টিভিএম, টাইম ভ্যালু অফ মানি, পুরো কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড ইউনিট লাস্ট ক্লাসেই শেষ করলাম, লিভারেজ অ্যানালাইসিস অ্যান্ড ক্যাপিটাল স্ট্রাকচার, ঠিক আছে, ওটা শেষ হলো, দুটো ইউনিট শেষ হলো। আজকে আমরা 3 নম্বর ইউনিট শেষ মানে শুরু করব। এটা একটু বড়ই হবে ইউনিটটা, ঠিক আছে। ইউনিটটার নাম হচ্ছে, দেখ, 3 নম্বর ইউনিট কস্ট অফ ক্যাপিটাল, ঠিক আছে। টোটালি প্রপারলি কনসেপ্ট বুঝতে হবে, পুরো কনসেপচুয়াল কিন্তু এটা। এবং এই চ্যাপ্টারে যে যে টপিক আছে প্রতিটা টপিকের উপরে ফর্মুলা, তা কেউ ফর্মুলা মুখস্থও করতে পারে, বা কেউ ফর্মুলা বুঝতেও পারে, ঠিক আছে। তা আমার মনে হয় ফর্মুলা মুখস্থ করার চেয়ে বোঝাটা বেশি ইজি, ঠিক আছে। বুঝতে পারলে করা যাবে, মানে কনসেপ্ট থাকবে, ঠিক আছে। মুখস্থ করে কোনো লাভ হবে না। তো যাই হোক, যে চ্যাপ্টারটার নাম দেখতে পাচ্ছি, আমার পরীক্ষায় তো আসবেই, 10 মার্কস তো কনফার্ম এখান থেকে অঙ্ক, ঠিক আছে। তো মানে কস্ট অফ ক্যাপিটাল 15 মার্কস আসতে পারে, ঠিক আছে। তো কস্ট অফ ক্যাপিটাল চ্যাপ্টারের নাম হচ্ছে কি, কস্ট অফ ক্যাপিটাল। তা আগে আগে পার্ট বুঝতে হবে যে কস্ট অফ ক্যাপিটাল জিনিসটা কি। দেখ, নোটগুলো লিখেছি। প্রথমে আমাকে জানতে হবে কস্ট জিনিসটা কি, তারপর জানতে হবে ক্যাপিটাল জিনিসটা কি, দুটোকে মার্চ করে দেবো, হয়ে যাবে কস্ট অফ ক্যাপিটাল, ঠিক আছে। তো লাস্ট ক্লাসে যখন লিভারেজ করাচ্ছিলাম সেখানে বলেছিলাম যে আজকে কস্ট অফ ক্যাপিটাল স্টার্ট করব, এবং আমি লাস্ট ক্লাসে যে অঙ্কগুলো করলাম তার বেশ কিছু কিছু জিনিস দেখবি পরের ক্লাসেই ঢুকবে, এবং সেটা আজকে ঢুকবে, দেখতে পারবি। তো কি বলছে, কস্ট অফ ক্যাপিটাল। কস্ট কাকে বলে? কস্ট, আমরা এত কস্টিং করেছি, কস্ট কাকে বলে? কস্ট কাকে বলে, আমি কোনো একটা প্রোডাক্ট কিনতে চাইছি, কোনো একটা প্রোডাক্ট কিনবো, তাহলে প্রোডাক্ট কেনার জন্য তো আমাকে কিছু পয়সা করিয়ে দিতে হবে, এটাই তো কস্ট। তো এখানে কি লেখা আছে দেখ না, কস্ট কাকে বলে, বলছে অ্যামাউন্ট টু বি ইনকার্ড ফর গেটিং আ আইটেম। কোনো একটা আইটেম পাওয়ার জন্য তোকে যে অ্যামাউন্ট ইনকার করতে হয় তাকেই বলা হয় কস্ট। সাপোজ ধর এই পেনটা কেনার জন্য কোনো দোকানে আমি গেছি, এই পেনটা কিনতে, এই পেনটা পাওয়ার জন্য আমাকে কিছু টাকা পয়সা দিতে হয়েছে, ওটাই তো কস্ট, ওটাই হচ্ছে কস্ট। এবার ক্যাপিটাল, ক্যাপিটাল জিনিসটা কি, কি লেখা আছে ক্যাপিটাল, বলছে অ্যামাউন্ট হুইচ ইজ রেইজ ফ্রম ভেরিয়াস সোর্সেস ফর ইনভেস্টিং দ্য বিজনেস। এক মিনিট। আচ্ছা, তো যেটা বলছিলাম, একটু বইটা একটু সাইড করে দে, বইটা লাগবে না, বইটা একটু সরিয়ে দে সাইড। হ্যাঁ, বলছে কি, দেখ, অ্যামাউন্ট হুইচ ইজ রেইজ ফ্রম ভেরিয়াস সোর্সেস ফর ইনভেস্টিং দ্য বিজনেস। কোনো বিজনেসে ইনভেস্ট করবি, মানে কোনো একটা বিজনেস শুরু করবি, তো বিজনেসে যখন টাকা পয়সা, বিজনেসে ইনভেস্ট করতে হবে, তাহলে তুই টাকাটা জোগাড় করবি কোথা থেকে? তার আমি যদি বলি সোল প্রোপ্রাইটারশিপ বিজনেসের কথা, সেখানে ব্যবসার যে মালিক সে নিজে ঘর বাড়ি থেকে টাকা নিয়ে এসে ব্যবসা শুরু করবে। পার্টনারশিপ বিজনেসে পার্টনাররা জোগাড় করবে, ঠিক আছে, পার্টনাররা টাকা নিয়ে এসে জোগাড় করবে। কিন্তু এই যে তুই ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট পড়ছিস না, এখানে না সোল প্রোপ্রাইটারশিপ বিজনেসের কথা বলবে, না তোর পার্টনারশিপ বিজনেসের কথা বলবে, এখানে যা হবে পুরোপুরি কোম্পানির কথাই বলবে। তাহলে তোরা ক্লাস 11 থেকে পড়ে আসছিস, কোম্পানি তার টাকা জোগাড় করে কোথা থেকে? কোম্পানি যখন কোম্পানি শুরু হবে, যে টাটা কোম্পানি হোক বা রিলায়েন্স কোম্পানি হোক, ও টাকা জোগাড় করে কোথা থেকে? কোম্পানি মার্কেটে শেয়ার ইস্যু করে, শেয়ার আর ডিবেঞ্চার ইস্যু করে টাকা জোগাড় করে। আর এখানে পুরো টপিক এটাই আসবে, শেয়ার আর ডিবেঞ্চার। শেয়ার আর ডিবেঞ্চার ইস্যু করেই টাকা জোগাড় করবে। শেয়ার, এবার শেয়ার তো দু রকমের হয়, একটা ইকুইটি শেয়ার হয়, আবার প্রেফারেন্স শেয়ার হয়, ঠিক আছে। কোম্পানি ইকুইটি শেয়ার থেকে টাকা নেবে, প্রেফারেন্স শেয়ার টাকা নিয়ে বিজনেস করবে, এবং ওর যদি দরকার হয় মার্কেট থেকে লোন নিতে পারে। এবং লোন বলতে কোন লোনের কথা বলা হচ্ছে? লং টার্ম লোন। আর লং টার্ম লোনকেই বলা হয় ডিবেঞ্চার। ডিবেঞ্চার মানে তোরা পড়েছিস, আগে ডিবেঞ্চার পড়েছিস, ঠিক আছে। তো কি লিখেছে এখানে, অ্যামাউন্ট হুইচ ইজ রেইজ ফ্রম ভেরিয়াস সোর্সেস ফর ইনভেস্টিং বিজনেস। বিজনেসে ইনভেস্ট করার জন্য তোকে ভেরিয়াস সোর্সেস থেকে টাকা জোগাড় করতে হবে, এটাই হচ্ছে ক্যাপিটাল। তাহলে এক বুঝলি হোয়াট ইজ কস্ট, আর এক বুঝলি হোয়াট ইজ ক্যাপিটাল। এইবার কস্ট অফ ক্যাপিটাল মানে কি, ক্যাপিটালের কস্ট। তাহলে আমি কি বললাম, কোম্পানি কোন কোন সোর্স থেকে টাকা জোগাড় করতে পারে? ইকুইটি শেয়ার, কিছু সমস্যা হচ্ছে নাকি? ইকুইটি শেয়ার থেকে কোম্পানি টাকা জোগাড় করতে পারে, কোম্পানি প্রেফারেন্স শেয়ার থেকে টাকা জোগাড় করতে পারে, কোম্পানি ডিবেঞ্চার থেকে টাকা জোগাড় করতে পারে। এই যে কোম্পানি টাকাটা জোগাড় করলো ব্যবসা করার জন্য, এবার যাদের থেকে টাকা নিল তাদের তো কিছু দিতে হবে। যাদের আজকে ধর আমি ব্যবসা করব, আমি এইচডিএফসি ব্যাংকের থেকে লোন নিলাম, ঠিক আছে, ব্যবসা করার জন্য লোন নিলাম, তো লোনের বদলে তো ওদের তো কিছু না কিছু তো একটা দিতে হবে, যেটা দিচ্ছি তাকে বলা হয় কস্ট। আমি যে ব্যবসা করার জন্য ক্যাপিটালের টাকাটা জোগাড় করছি, তার বদলে ওদের যে জিনিসটা দিচ্ছি তাকে বলা হয় কস্ট। আর এটাই তোকে শিখতে হবে, কস্ট অফ ক্যাপিটাল। তো দেখ, তোকে কিছুক্ষণ আগে তোদের বললাম ক্যাপিটাল, কোম্পানি কোন কোন জায়গা থেকে টাকা জোগাড় করতে পারে। কোম্পানি টাকা জোগাড় করতে পারে, দেখ, ইকুইটি থেকে টাকা জোগাড় করতে পারে, ইকুইটিদের থেকে টাকা জোগাড় করতে পারে। কোন কোম্পানি প্রেফারেন্স শেয়ারের থেকে টাকা জোগাড় করতে পারে। কোম্পানি ডেপ্ট মানে লোনের মারফত কোম্পানি টাকা জোগাড় করতে পারে।
আমি না সবার প্রথম লোন বোঝাবো, তারপর প্রেফারেন্স শেয়ার বোঝাবো, তারপর ইকুইটি বোঝাবো। আর যখন অঙ্ক স্টার্ট করবো না, প্রথমে লোনের অঙ্ক করব, তারপর এই পার্টটা শেখো, তারপর এই পার্ট, এক একটা করে, মানে এই পার্টটা খুব হিউজ, অনেক বড় পার্ট, এটা আগে ধরবো না, এক একটা করে পার্ট বাই পার্ট করে এগোবো। তো ডেপ্ট, তো সাপোজ সিম্পল ব্যাপার, আজকে যদি আমি কারোর থেকে লোন নিই তার বদলে তাকে কি দিতে হয়? আজকে যদি আমি কারোর থেকে লোন নিই, যে কোনো পার্সনের থেকেও লোন নিতে পারি, আমি ব্যাংকের থেকেও লোন নিতে পারি, যার থেকে লোন নেব তার বদলে তাকে কিছু না কিছু তো দিতে হবে। হ্যাঁ, আমি কারোর থেকে 1 লাখ টাকা লোন নিলাম, স্যার যার থেকে 1 লাখ টাকা লোন নিলে তাকে 1 লাখ টাকা দিয়ে দেবো। তাহলে আমি যদি কারোর থেকে 1 লাখ টাকা লোন নিই, তাকে 1 লাখ টাকা দিলে সে কখনো লোন দেবে? সে কখনো লোন দেবে? আর যদি আমি কারোর থেকে লোন নিই, তার বদলে তাকে তো কিছু আমাকে পেমেন্ট করতে হবে, তাকে তো কিছু পেমেন্ট করতে হবে, লোন যে নিলাম সেই লোনের টাকা ছাড়াও এক্সট্রা কিছু পেমেন্ট করতে হবে, আর এই পেমেন্টটাকে বলা হয় কি? ইন্টারেস্ট। এটাকে বলা হয় ইন্টারেস্ট, তাই তো? তার মানে আমি যদি কারোর থেকে লোন নিই তার বদলে, আজকে ধর কোম্পানি যদি কারোর থেকে লোন নেয় তার বদলে কোম্পানি কাউকে পেমেন্ট করবে, যার থেকে লোন নিল তাকে পেমেন্ট করবে, ঠিক আছে? এবং যাকে পেমেন্ট করলো তার ইনকাম হলো, কিন্তু কোম্পানির কাছে কি হলো? কোম্পানির কাছে হলো কস্ট। তাই জন্য দেখ লিখেছি কি, এই দেখ, লোন, কোম্পানি যাদের থেকে লোন নেবে তার বদলে তাদেরকে কি দিতে হবে? পে ইন্টারেস্ট টু দেম। যাদের থেকে লোন নিই তাদেরকে ইন্টারেস্ট দিতে হবে। এটা কোম্পানির কাছে কি? কোম্পানির কাছে কি? কস্ট টু কোম্পানি, কোম্পানির কাছে কস্ট, ঠিক আছে? আর এটাকেই বলা হয়, এটা কার কস্ট? আজকে কোম্পানি যার থেকে লোন নেবে তাদেরকে যে ইন্টারেস্ট দেওয়া হবে, এটা কোম্পানির কস্ট। এই টপিকটার নাম বলেছে কস্ট অফ ডেপ্ট ক্যাপিটাল। কোম্পানি যে লোন নিল, লোনের এগেনস্টে কস্ট, এটাকে বলে কস্ট অফ ডেপ্ট ক্যাপিটাল। আমরা ইকোনমিক্স পড়েছি, যখন আমরা ইকোনমিক্স পড়েছি, ইকোনমিক্সে ক্যাপিটালকে আমরা কে দ্বারা ডিনোট করতাম, তোরা সবাই পড়ে এসেছিস, জানিস ক্যাপিটালকে কে দ্বারা ডিনোট করি। ক্যাপিটালকে আমরা কে দ্বারা ডিনোট করি, আর ডেপ্ট মানে ডি, কে ডি। এই কে ডিটা কেমন লিখেছি, এরকম লেখা আছে কে, এরকম জায়গায় ডি, ঠিক আছে, নিচে, ঠিক আছে, কে ডি। আর এখানে দেখ কোনো জায়গায় ডিবেঞ্চার না থেকে টার্ম লোন থাকতে পারে, টার্ম লোন, কোনো অঙ্কের টার্ম লোনও থাকতে পারে, তাই এটাকে লিখেছি কেটিএল, কেটিএল, টিএল ফর টার্ম লোন, ঠিক আছে? তো আশা করি এই জিনিসটা সম্পর্কে একটু কনসেপ্ট বুঝে এটা অঙ্ক করব, চিন্তা নেই, এরপরেই আমাদের অঙ্ক আসবে, ঠিক আছে? এবার দেখ কি আছে, এটা প্রেফারেন্স শেয়ার। তা কোম্পানি যাদের থেকে লোন নিল তাদের কথাটা বললাম, এবার কোম্পানি প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের থেকেও তো টাকা নেয়, তোরা তো পড়েছিস, কোম্পানি ব্যবসা শুরু করতে গেলে ওই ইকুইটি শেয়ার হোল্ডারদের থেকেও যেমন টাকা নেয়, তেমনি প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের থেকেও টাকা নেয়। তা কোম্পানি যদি প্রেফারেন্স শেয়ার হোল্ডার থেকে টাকা নেয় তার বদলে তাদেরকে কিছু দিতে হবে, তো দিতে তো হবে কিছু। কি দিতে হয়? প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের থেকে যদি টাকা নিই ওদেরকে দিতে হয়, কি দিতে হয়? ডিভিডেন্ড। এই যে ডিভিডেন্ড দিচ্ছি প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের, এই ডিভিডেন্ডটাকে কি বলা হয়? প্রেফারেন্স ডিভিডেন্ড। তার মানে কি? প্রেফারেন্স শেয়ার হোল্ডার থেকে কোম্পানি যে টাকা নেয় ব্যবসা করার জন্য, তার বদলে তাদেরকে কি দিতে হয়? প্রেফারেন্স ডিভিডেন্ড দিতে হয়। তাহলে এটাই হচ্ছে কোম্পানির কাছে কস্ট, কিন্তু ওই প্রেফারেন্স শেয়ার হোল্ডারের কাছে ইনকাম, কোম্পানির কাছে কস্ট। তুই কোম্পানির কথা ভাবছিস, তাই এখানে কি লেখা আছে দেখ, তাই কি লিখেছি, এখানে লিখেছি প্রেফারেন্স হোল্ডারের কি পেমেন্ট করব? পে করব প্রেফারেন্স ডিভিডেন্ড টু দেম। টু দেম মানে যাদের থেকে নিয়েছিস তাদেরকে প্রেফারেন্স ডিভিডেন্ড দিবি। এটা কোম্পানির কাছে কি? কোম্পানির কাছে কিন্তু কস্ট, আর এটাকে বলা হয় কস্ট অফ প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, ঠিক আছে? প্রেফারেন্স শেয়ার ক্যাপিটালের কস্ট কেপি। তো পরীক্ষা না ছোট ছোট অঙ্ক যখন দেবে, তোকে 5 নম্বরের অঙ্ক দিতে পারে, একটা কোশ্চেন দিয়ে দিল, বলে তুমি কস্ট অফ ডেপ্ট ক্যাপিটাল বের করে দাও, কস্ট অফ প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল বের করে দাও, ঠিক আছে? এগুলো ছোট অঙ্ক, তারপর আবার লং কোশ্চেন থাকে, আবার ছোট কোশ্চেনও থাকবে, আবার লং কোশ্চেনও থাকবে, সব কটা মিলিয়ে একটা অঙ্ক, গোটা অঙ্ক থাকে, ঠিক আছে? তো তোকে ছোট ছোট পার্ট করে শিখতে হবে, চ্যাপ্টারটা বড় চ্যাপ্টার আছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে ইকুইটি। এবার কি লেখা আছে? ইকুইটি। তা ইকুইটি মানে তুই জানিস, কোম্পানির যারা অরিজিনাল মালিক, যারা অরিজিনাল শেয়ার হোল্ডার, তাদের তো ইকুইটি বলে। তা কোম্পানি যে ইকুইটি শেয়ার হোল্ডারদের থেকে যে টাকাটা নিল তাদেরকেও কিছু দিতে হয়, ইকুইটি শেয়ার হোল্ডারদেরও কিছু দিতে হয়। ওদেরকে কি দিতে হয়? ওদেরকেও ডিভিডেন্ডই দেয়, এবং ইকুইটি শেয়ার হোল্ডারদের যে ডিভিডেন্ড দেওয়া হয় তাকে বলা হয় ইকুইটি ডিভিডেন্ড। ইকুইটি ডিভিডেন্ড তার মানে কোম্পানি ইকুইটি ডিভিডেন্ড কাদের পে করবে? ইকুইটি শেয়ার হোল্ডারদের পে করবে। এটা ইকুইটি শেয়ার হোল্ডারদের ইনকাম, কিন্তু কোম্পানির কাছে কি? কস্ট। দেখ তাই লেখা আছে পে ইকুইটি ডিভিডেন্ড টু দেম, এটাই হচ্ছে কস্ট টু কোম্পানি। কার কস্ট? কোম্পানির কাছে কস্ট। এটাকে বলা হয় কস্ট অফ ইকুইটি শেয়ার ক্যাপিটাল। এটাকে কি দ্বারা ডিনোট করা হয়েছে? কে ই, ই ফর ইকুইটি শেয়ার, ঠিক আছে তো, ই ফর ইকুইটি শেয়ার। এবার দেখ, তোকে যখন পরীক্ষায় অঙ্ক দেবে, তার গোটা অঙ্ক লং কোশ্চেন যখন দেবে তখন তোকে তোর পরীক্ষায় ডেপ্থের কোশ্চেন থাকবে, প্রেফারেন্স শেয়ারের কোশ্চেন থাকবে,
ইকুইটির কোশ্চেন থাকবে। এখানে না এই যে টপিকটা কি, এইটাই হচ্ছে মেনলি শিখতে হবে। এই যে এটা কি লেখা আছে দেখ, ওয়েটেড অ্যাভারেজ, ওয়েটেড অ্যাভারেজ। এখানে হ্যাঁ এটা আমি তোকে বলতে পারি কেন এখানে ওয়েটেড, আমরা তো পড়েছি ছোটবেলায়, তোর গুডউইল করেছিলি না, ওখানে সিম্পল অ্যাভারেজ করেছি আর ওয়েটেড অ্যাভারেজ করেছিস। এখানে আমি বলবো কেন সিম্পল অ্যাভারেজ না লিখে কেন ওয়েটেড অ্যাভারেজ লিখেছে, এটা বলতে পারবো। কেন সিম্পল অ্যাভারেজ না লিখে ওয়েটেড অ্যাভারেজ লিখেছে, আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি, তোরা অ্যান্সার বলতে পারবি। ওই যখন তোদের এইচএসে যখন বোর্ড এক্সাম হয়েছিল, এইচএস যখন এক্সাম হয়েছিল, যখন কেউ জিজ্ঞাসা করতো কত নাম্বার পেয়েছিস, তোরা কেউ বলতো কেউ 90% নাকি প্রতিটা সাবজেক্টের নাম্বার বলতি। কেউ যখন জিজ্ঞাসা করতো তখন কি বলতি, যে না স্যার 90% বলতাম, কেউ 80% পেলে 80% বা 85% এরকমই তো বলতাম। তাহলে এইটা কি করলি, তাহলে তুই কি প্রতিটা সাবজেক্টে আমি 95%ই, কেউ যদি জিজ্ঞাসা করে কত পেয়েছিস এইচএসে, বলি বোর্ড এক্সামে তো 95% পেয়েছি, তার মানে কি প্রতিটা সাবজেক্টে কি 95 পেয়েছিলি? কোনো সাবজেক্টে 95 এর বেশি, কোনো সাবজেক্টে আবার 95 এর কম। তাহলে তোর 95টা কি বলেছিলি, কি বলেছিলি? এটা অ্যাভারেজ বলেছি, অ্যাভারেজ। জানিস এই তোরা যখন যে পরীক্ষায় যে রেজাল্ট বেরিয়েছিল, অ্যাভারেজটা কি হয়েছিল? তোর যে 5টা সাবজেক্টই পরীক্ষা হয়, 5টা সাবজেক্টের টোটাল করে তোরা টোটালটা কি করেছি, 5 দিয়ে ভাগ করেছিলি। এই অ্যাভারেজটাকে কি অ্যাভারেজ বলে জানিস? এই অ্যাভারেজটাকে কি অ্যাভারেজ বলে? এটাকে কি ওয়েটেড অ্যাভারেজ বলে নাকি এটাকে সিম্পল অ্যাভারেজ বলে? এটাকে সিম্পল অ্যাভারেজ বলে, তাই তো। এবার ওখানে যে পরীক্ষাটা হয়েছিল, প্রতিটা সাবজেক্টে সেম নাম্বারেই পরীক্ষা হয়েছিল, মানে আমি বলছি প্রতিটা সাবজেক্টে 100 করেই পরীক্ষা হয়েছিল। এবার এখানে সিম্পল অ্যাভারেজ বলবো না, তার পেছনে কারণ আছে, এটাকে ওয়েটেড বলবো। কোম্পানি ব্যবসা শুরু করার সময় যে টাকাটা জোগাড় করবে, ও ডিবেঞ্চারের থেকেও টাকা নেবে, প্রেফারেন্স শেয়ার থেকেও টাকা নেবে, আবার ইকুইটি শেয়ার থেকেও টাকা নেবে। তোদের কি মনে হয় ডিবেঞ্চারের থেকে যত টাকা নেবে প্রেফারেন্স শেয়ার থেকে কি একই টাকা নেয়? ইকুইটি শেয়ার থেকে কি একই টাকা নেয়? সবার থেকে সেম টাকা নেয় না, না। তাহলে এখানে যদি সেম টাকা নিত তাহলে সিম্পল অ্যাভারেজ করতেই পারতে, সেম টাকা নেবে না। আর আগের দিন লাস্ট ক্লাসে লিভারেজ যখন করাচ্ছিলাম সেখানে তো বললাম, মনে পড়ে ক্যাপিটাল স্ট্রাকচার করিয়েছিলাম, ক্যাপিটাল স্ট্রাকচার ইবিআইটি পিএস অ্যানালিস করার সময় ইকুইটি শেয়ার ক্যাপিটাল, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, ডিবেঞ্চার, সবার থেকে সেম টাকা নিচ্ছিল না, সবার থেকে সেম টাকা নিচ্ছিল না। তা এখানে কেন সিম্পল অ্যাভারেজ হবে? তো এখানে ওয়েটেড অ্যাভারেজ হবে, এখানে ওয়েটেড অ্যাভারেজ কথাটা ইউজ করা হয়। ঠিক আছে, তো মাথায় রাখবি, তোর পরীক্ষায় না মেনলি অঙ্ক দেবে, লাস্টে দেখবি লং কোশ্চেনে দেখবে লিখে দেবে ক্যালকুলেট ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, লং কোশ্চেন দিয়ে দেবে। লাস্ট ইয়ারও এসেছিল 10 মার্কসে, ওদের 10 মার্কসে দিয়েছিল ক্যালকুলেট ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, বুঝতে পারলি? এরকম দেবে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, দেবেই এটা, গ্যারান্টি দেবেই। তার সুতরাং তাহলে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল কি, এইগুলো করে নিয়ে তারপর ওয়েটেড করতে হবে। ঠিক আছে, তো তো দেখ, তো কি বললাম, ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। এরই আরেকটা নাম দেখ কি দিয়েছি, দেখ এরই আরেকটা নাম ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। কি লেখা আছে? ওভারঅল। দেখ কি লেখা আছে? ওভারঅল। ওভারঅল মানে কি সবকটা মিলিয়ে ওভারঅল। এই ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কি আমরা কি দ্বারা ডিনোট করি? দেখ কে ও, ও ফর ওভারঅল। এরই আরেকটা নাম মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। আচ্ছা, ভালো করে এবার আরেকটা কথা বলছি, আরেকটা কনসেপ্ট বলছি, সেটা শুনবি। কোম্পানি এদের থেকে টাকা নিল, ইকুইটি শেয়ারহোল্ডারের থেকে, প্রেফারেন্স শেয়ারহোল্ডার থেকে টাকা নিল, আবার ডিবেঞ্চারের থেকে টাকা নিল। এদের থেকে টাকা নিয়ে কোম্পানি ব্যবসা শুরু করলো। ঠিক আছে, ব্যবসা শুরু করে মানে কি, কোম্পানি তো একটা কামাবে। কোম্পানি ধর এদের থেকে কিছু টাকা নিল, এদের থেকে কিছু টাকা নিল, এদের থেকে, সবার থেকে কিছু কিছু করে টাকা নিয়েছে। ঠিক আছে, কিছু কিছু করে টাকা নিল। ধর সাপোজ ধর ধর এদের থেকে ধর 1 লাখ টাকা নিল, 1 লাখ টাকা নিল সাপোজ। এদের থেকে ধর 2 লাখ টাকা নিল, এদের থেকে ধর 3 লাখ টাকা নিল। তাহলে কোম্পানি টোটাল জোগাড় করলো 3 আর 3 6 লাখ টাকা জোগাড় করলো। তা 6 লাখ টাকা যখন কোম্পানিতে ইনভেস্টমেন্ট হলো, কোম্পানি তো ওটা দিয়ে তো ব্যবসা শুরু করবে। তা ব্যবসা শুরু করে যে প্রোডাক্ট তৈরি করবে, সেই প্রোডাক্টটা মার্কেটে গিয়ে বেচবে, বেচে তো কোম্পানি কিছু প্রফিট করবে। ঠিক আছে, কোম্পানি কিছু প্রফিট করবে। এবার তোকে একটা কথা বলি, প্রফিট করে কোম্পানি কি করবে? কোম্পানি প্রফিট করে যাদের থেকে নিয়েছিল তাদেরকে টাকা দিতে হবে তো। সাপোজ ধর আমি মানলাম, আমি মনে করলাম ধর ইকুইটি শেয়ারহোল্ডার থেকে যে নিয়েছিল ওদেরকে ধর 10% দিতে হবে। সাপোজ মনে করলাম ওদের থেকে যে 1 লাখ টাকা নিয়েছি, এই 1 লাখ টাকার বদলে ওদেরকে 10% টাকা দিতে হবে। ঠিক আছে, তো এবার ধর এদেরকে মানলাম, এদেরকে ধর 5% টাকা দিতে হবে। মনে করলাম কি করে 5% হলো এটা মাথায় আসিস না, পরে কোশ্চেনে তুই পেয়ে যাবি। এদেরকে 5% টাকা দিতে হবে, আর এদেরকে ধর 8% টাকা দিতে হবে। তাহলে টোটাল তুই যত টাকা কামালি তার মধ্যে কত টাকা বের করে দিতে হচ্ছে? 10 আর 5 15 আর 8 23% টাকা তোকে বের করে দিতেই হচ্ছে। তার মানে তুই যাই কর তোকে মিনিমাম 23% কামাতে হবে, হ্যাঁ কি না? কমন সেন্স খাটা,
যে 23% কামাতে হবে। স্যার 23 জায়গায় যদি 20% কামাই তাহলে কি হবে তুই ভাব, 23% তোকে কামাতে হবে, তুই 23% না কামাস তাহলে ওদেরকে টাকা দিবি কি করে? তুই 20% যদি কামাস তাহলে ওদের 20% দিয়ে দিলি, বাকি 3% শর্ট পড়ছে, তখন কোথা দিয়ে নিবি টাকাটা? ওই যে ওদের থেকে টাকা নিয়েছি ওই টাকাগুলো থেকে বের করেই ওদেরকে দিতে হবে। তাহলে তো ব্যবসা তো আস্তে আস্তে বন্ধের দিকেই চলে যাবে, ব্যবসা তো ক্লোজ হয়ে যাবে। যদি আমার 23% কামানো দরকার, আমি 25% কামাতে পারি তো ভালো, খুব ভালো। ঠিক আছে, তাহলে মিনিমাম, এই জন্য কথাটা কি বলেছে, মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, মিনিমাম তোকে 23 কামাতেই হবে, মিনিমাম তোকে এটা কামাতেই হবে। এই কনসেপ্ট তোকে ক্লিয়ার করতে হবে। সাপোজ স্যার আমি ধর মার্কেটে গেছি, মার্কেট থেকে এই পেনটা কিনেছি, ধর 100 টাকা দিয়ে কিনেছি, এবার এই পেনটা বিক্রি করব। আমি যাই করি না করি এই পেনটা আমাকে মিনিমাম 100 টাকায় বেচতে হবে, না হলে তো আমার লস হয়ে যাবে। আমি যদি 105 টাকায় বিক্রি করি তাহলে 5 টাকা লাভ হয়ে গেল, কিন্তু 100 টাকার জায়গায় যদি আমি 90 টাকায় বিক্রি করি তাহলে তো ব্যবসা আমি কন্টিনিউ করতে পারবো না, মার্কেটে সার্ভাইভই করতে পারবো না। ঠিক আছে, তো তাহলে বুঝতে পারলি হোয়াট ইজ মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। ঠিক আছে, এবার আমরা মোটামুটি এটা গেল, এতক্ষণ আমি কিছু চ্যাপ্টার আরম্ভ করিনি, আমি শুধু এই চ্যাপ্টারের কিছু ইন্ট্রোডাকশন পার্ট বললাম। ঠিক আছে, এইবার টপিকে আসবো, যে সমস্ত অঙ্ক পরীক্ষায় আসে সবার প্রথমে হেডিং দিতে পারিস কস্ট অফ ডেপ্ট ক্যাপিটাল। ঠিক আছে, এবার তোরা হেডিং দিতে পারিস কস্ট অফ ডেপ্ট ক্যাপিটাল। লেখ ডেপ্ট ক্যাপিটাল। আমি ছোট অ্যামাউন্ট করছি, হ্যাঁ। ডেপ্ট ক্যাপিটাল মানে লোন। ধর কোম্পানির নাম দিয়েছি টাটা কোম্পানি, ধর এক্স হচ্ছে একজন পার্সন, সে কোনো পার্সন হতে পারে, কোনো ব্যাংকও হতে পারে। ঠিক আছে, তো ধর বা কোনো পাবলিক হতে পারে, তো এক্স এর থেকে টাটা কোম্পানি 200 টাকা লোন নিয়েছে। তাহলে লোন নিলে কি দিতে হয়, কিছুক্ষণ আগেই বললাম, লোন নিলে কি দিতে হবে, ইন্টারেস্ট দিতে হবে। লোন নিলে তোকে দিতে হবে কি, ইন্টারেস্ট দিতে হবে। ঠিক আছে, কত পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হবে, সাপোজ 10% ইন্টারেস্ট দিতে হবে। 10%, কনসেপ্টটা বোঝাবো, লাস্ট ক্লাসে বুঝিয়েছিলাম। ঠিক আছে, এবার কতদিন অবধি 10% ইন্টারেস্ট দিতে হবে, তার প্রথম বছর, যে বছর লোন নিয়েছিস সে বছর তুই কত টাকা ইন্টারেস্ট দিবি বল, 200 টাকা ছিল, 10% 20 টাকা। জানিস রুল কি বলে, তুই কারোর থেকে লোন নিলে তুই যতদিন না পর্যন্ত লোন শোধ করতে পারবি ততদিন পর্যন্ত তোকে ইন্টারেস্ট দিতেই হবে, দিতেই হবে। তাহলে প্রথম বছরও দিতে হবে, দ্বিতীয় বছরও কন্টিনিউ, মানে কিছু বলেনি কত কবে লোনটা শোধ হয়েছে। ঠিক আছে, তো ধর এরকম করে কন্টিনিউ চলতে হবে, প্রথম বছরও দিতে হবে 20 টাকা ইন্টারেস্ট, দ্বিতীয় বছরও 20 টাকা, ঠিক আছে, তৃতীয় বছরও 20 টাকা এন্ড সো অন। ঠিক আছে, আমি আর এগোলাম না। এবার দেখ আরেকটা কথা, ট্যাক্স। এটা তো নিশ্চয়ই তোরা বুঝতে পারছিস, ট্যাক্স আগের দিন করছিলাম কিন্তু ইবিআইটি ইপিএস অ্যানালাইজ করার সময় ট্যাক্স ধর সাপোজ কোশ্চেনে বলেছে 40%। তোকে একটা জিনিস ছোট্ট করে বোঝাচ্ছি, মন দিয়ে শুনবি, কিন্তু কালকে আগের দিন কিন্তু এটাই বুঝিয়েছিলাম, সেটাই আবার বলছি। এটা ধর পিএল অ্যাকাউন্ট, তোরা তো করেছিস, ফাইনাল অ্যাকাউন্ট করেছিস, ইন্টারেস্ট অন লোন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের কোথায় আসে বল, ডেবিট দিকে আসে, ডেবিট দিকে ইন্টারেস্ট অন লোন আসে। তাহলে তুই 200 টাকা লোন নিয়েছিস, 10% ইন্টারেস্ট মানে 20 টাকা ইন্টারেস্ট দিতে হবে, 20 টাকা ইন্টারেস্ট। ধর এখানে লিখলাম 2IOL কত, 20 টাকা। সাপোজ আমাদের গ্রস প্রফিট এই দিক লিখতাম, হ্যাঁ কি না, বাই গ্রস প্রফিট ধর 100 টাকা, তাহলে এখানে 100, এখানে ধর 100, 100 থেকে 20 টাকা বাদ দিলে কত হলো, এই যে 80 টাকা হলো, এটাকে কি বলে, নেট প্রফিট। তারপর শুধু বল, শুধু নেট প্রফিট, কি বলে নেট প্রফিট, নেট প্রফিট বিফোর ট্যাক্স। আরে বল, তোরা তো করেছিস অ্যাকাউন্টস এতদিন, এই যে 80 টাকা আমরা কি করি, আমরা যে টাকাটা কামাই তার উপর তো গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়। তাহলে এখানে কি ট্যাক্সের প্রশ্ন এসছে এখনো পর্যন্ত? তার মানে এই যে 80 টাকা নেট প্রফিট হলো, এটা ট্যাক্স দেওয়ার আগে না ট্যাক্স দেওয়ার পরে, আগে। তাহলে এখানে কি বলছি, নেট প্রফিট বিফোর ট্যাক্স। এগুলো তোকে লিখতে হবে, জাস্ট বোঝাচ্ছি তোকে, কনসেপ্ট বোঝাচ্ছি। ঠিক আছে, নেট প্রফিট বিফোর ট্যাক্স। এবার দেখ তাহলে তাহলে 80 টাকা,
ট্যাক্স কত দিতে হচ্ছে, এখানে বল ট্যাক্স কত দিতে হবে। 80 টাকা তুই কামালি, এর উপর 40% ট্যাক্স গভর্নমেন্টকে দিতে হবে, কত হচ্ছে 32 টাকা। এবার দেখ আর একটা প্রফিট অ্যান্ড লস করছি, আর একটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এইদিকে ধর লিখলাম বাই জিপি, কত 100 টাকা। তুই ইন্টারন্যাশনাল লোন পিএল এর ডেবিটে তুই লিখলি না, তুই লিখিসনি। তুই যদি পিএল এর ডেবিট ইন্টারন্যাশনাল লোন না লিখিস তাহলে নেট প্রফিট কত বেরোবে, নেট প্রফিট 100ই বেরোলো। তাহলে এক্ষেত্রে ট্যাক্স কত হবে বল, 100 এর 40%, তাহলে কত হলো 40 টাকা। তুই নিজেই এক্সাম্পলটা বোঝার চেষ্টা করতে পারবি, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। এই কেসে তোর ট্যাক্স কত হলো 32 টাকা, এই কেসে ট্যাক্স কত হলো 40 টাকা। কোথায় তোর কাছে ভালো লাগে, কোনটা তোর কাছে, আমরা কি চেষ্টা করি না যত টাকা ট্যাক্স কম দিতে হয় গভর্নমেন্টকে, তাহলে এই সিনারিওতে গভর্নমেন্টকে 32 টাকা ট্যাক্স দিতে হচ্ছে, এই সিনারিওতে গভর্নমেন্টকে 40 টাকা ট্যাক্স দিতে হচ্ছে। তোর কাছে কোনটা বেটার লাগছে, ফার্স্ট অপশনটা, তাই তো। তাহলে কি বুঝতে পারলি, কোম্পানি যদি লোন নেয় তাহলে কিসের সুবিধা পায়, ট্যাক্সের বেনিফিট পায়। তার মানে কিন্তু যখন ফর্মুলা করবি এটা মাথায় রেখে ফর্মুলা তৈরি করতে হবে। তাহলে আমি আগের দিন বলেছিলাম, মনে আছে, আগের দিন যখন করাচ্ছিলাম মনে আছে, ইবিআইটি পিএস অ্যানালাইসিস শিখিয়েছিলাম, আমি বলেছিলাম অঙ্কে ওইগুলো দেবে না, কিন্তু পরের চ্যাপ্টারের বেনিফিট পাবি তুই। তাহলে তুই যদি কোম্পানি যদি কারোর থেকে লোন নেয় তাহলে সেখানে কিসের বেনিফিট পাবে, ট্যাক্স বেনিফিট পাবে, ট্যাক্স বেনিফিট। ঠিক আছে, তাহলে কত টাকা ট্যাক্স বেনিফিট পেলি দেখতে পারলি, 8 টাকা বেনিফিট পেলি, 8 টাকা। ঠিক আছে, তাহলে দেখ ট্যাক্স সেভিংস, ট্যাক্স কত টাকা সেভ হলো, এই বললি তো তোরা 8 টাকা। ট্যাক্স সেভিংস হলো কত টাকা, 8 টাকা। 40 মাইনাস 32 ইকুয়াল টু 8। ঠিক আছে তো, এবার দেখ নেট ইন্টারেস্ট, তাহলে তুই বল আমাকে, কে বলতে পারি বল দেখি, তুই ইন্টারেস্ট কত দিয়েছিস, 200 টাকা লোন নিয়েছিস, তুই 20 টাকা ইন্টারেস্ট দিয়েছিস। সত্যি কথা বলতে তুই 20 টাকাই ইন্টারেস্ট দিয়েছিস, কিন্তু পরবর্তী সময় দেখলি তোর 8 টাকা ট্যাক্সের দিক থেকে সেভ হয়ে গেল। তাহলে আলটিমেটলি তুই ইন্টারেস্ট কত দিয়েছিস, 12 টাকা। 12 টাকা ইন্টারেস্ট দিয়েছিস। ডাউট থাকলে জিজ্ঞাসা করবি যে স্যার এখানে আমার ডাউট লাগলো। তোকে কিন্তু ইন্টারেস্ট 20 টাকাই দিতে হয়েছে, কিন্তু তুই 8 টাকা ট্যাক্সের সেভিংস হয়ে গেল। তাহলে কত টাকা নেট ইন্টারেস্ট দিতে হলো, 20 থেকে 8 বাদ দিয়ে 12 টাকা নেট ইন্টারেস্ট দিতে হলো, 12 টাকা। এবার বল, তুই বল, আমি তোকে আগের দিন করেছিলাম ইউনিটারি মেথড, ঐকিক নিয়ম করেছিলাম। তুই 200 টাকা লোন নিয়ে তোকে 12 টাকা ইন্টারেস্ট দিতে হয়েছে, 200 টাকা লোন নিয়ে 12 টাকা ইন্টারেস্ট দিতে হয়েছে। তাহলে এই লোনের জন্য তোর কত পার্সেন্ট খরচা হলো, আবার বলছি শোন, আবার বলছি শোন, তুই 200 টাকা লোন নিয়ে তোকে পেমেন্ট করতে হবে কত টাকা, 12 টাকা, নেট 12 টাকা পেমেন্ট করতে হবে। তুই যদি 1 টাকা লোন নিস কত পেমেন্ট করতে হবে, 12 বাই 200 টাকা। আর যদি 100 টাকা লোন নিতি কত পেমেন্ট করতে হবে, মানে 2 মানে 6%। তাহলে কত হচ্ছে 6%। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারে সব যা খেলা পার্সেন্টেজের খেলা, পুরো পার্সেন্টেজের খেলা, আর কিছু নেই, সব পার্সেন্টেজেই অ্যান্সার বেরোবে। ঠিক আছে তো, তার মানে এই যে তুই কোম্পানি যে লোন নিল এক্স এর কাছ থেকে, ওকে কত পার্সেন্ট কোম্পানি পেমেন্ট করতে হচ্ছে, 6%। এটাই হচ্ছে অ্যান্সার, আর এটাই বইতে ফর্মুলা আকারে দেখিয়েছে। তাহলে এর ফর্মুলা আমি তোকে শিখিয়ে দিই, এর ফর্মুলা শিখিয়ে দিই তোকে। ফর্মুলা বইতে কি বলেছে দেখ, আমি তোকে বলে দিচ্ছি, কে ডি। ঠিক আছে, ভালো করে বুঝবি, আমি কি লিখছি ভালো করে দেখবি, কে ডি। এখানে লিখলাম আর, ব্র্যাকেটে বলছে 1 মাইনাস টি, প্রতিটা লাইনের মানে বলবো। এটা তো তুই ফর্মুলা তুই টুকতেই পারিস, কারণ টুকতে হবে, আর ব্র্যাকেটে 1 মাইনাস টি। ঠিক আছে, আর ব্র্যাকেটে 1 মাইনাস টি। এবার দেখ যদি এখানে লিখতে অসুবিধা হয়, আমি না আর একটু ছোট করে দিচ্ছি লেখাটাকে। আমি এখানটায় না আর, আর এর নামটা তোদের জন্য বেটার হবে। আর মানে কি জানিস, এখানে আর বলতে ইন্টারেস্টকে বোঝানো হয়েছে, তাহলে এটাই তোদের জন্য বেটার হবে, ইন্টারেস্ট, আর বলতে ইন্টারেস্ট। ঠিক আছে, ব্র্যাকেটে লিখবো 1 মাইনাস ট্যাক্স। এবার তো ধরতে পারিস ব্যাপারটা কি হয়ে যাবে, আর এটা অনেক বেটার লেখা। কি লেখা আছে, ইন্টারেস্ট ব্র্যাকেটে, ইন্টারেস্ট ব্র্যাকেটে কি লেখা আছে 1 মাইনাস ট্যাক্স। ঠিক আছে, 1 মাইনাস ট্যাক্স। তাহলে বল ইন্টারেস্ট কত টাকা ছিল, তুই 200 টাকা লোন নিয়েছিলি, 10% সুদ দিতে হবে, তাই তো। তাহলে কত টাকা সুদ হয়েছিল বল, 20 টাকা। 1 মাইনাস ট্যাক্স, ট্যাক্স এখানে পার্সেন্টেজ, কত পার্সেন্ট ছিল 40%। তাহলে 40% কে আমরা কি বলতে পারি, পয়েন্টে, পয়েন্টে কনভার্ট করলে কি হয়, ক্যালকুলেটর নে, ক্যালকুলেটর নে না, 20 ইন্টু 0.6, তাই তো, 20 ইন্টু 0.6 দেখ কত বেরোচ্ছে, ক্যালকুলেটর করে দেখ। হ্যাঁ বল, 12।
ঠিক আছে, 20 ইন্টু 0.6 12%। এটা যে বেসিক জিনিস বললাম, এরপরে যেটা মেন টপিকে আসছি, মানে আমরা যে কারোর থেকে লোন নিই না, লোন দু রকমের হয়, লোন দু রকমের নেওয়া যায়, ঠিক আছে, মানে এই যে এখানে যে অঙ্ক বলে লোন মানে ডিবেঞ্চার, ডিবেঞ্চার দু রকমের হয়। আমরা যে কারোর থেকে লোন নিই, বলা যায় যে আমি তোমার থেকে আজকে লোন নিলাম, তোমার টাকাটা 5 বছরের মধ্যে মিটিয়ে দেবো, 10 বছরের মধ্যে শোধ করে দেবো। আমি কারোর থেকে লোন নিলাম, লোন নিলে এই দিনের মধ্যে তোমার টাকা শোধ করে দেবো বলে দিলাম, এরকমটাকে কি বলে? আর আমি লোন নিলাম, কিছু বললামই না কবে টাকা শোধ করব, আমি মেনশনই করলাম না কবে টাকা শোধ করব। তাহলে তুই বুঝতে পারলি যে এখানে যে অঙ্ক থাকবে না তোর, একটাকে বলা হয় ডিবেঞ্চার, একটাকে বলে রিডেমেবল, আর একটাকে বলে ই রিডেমেবল। রিডেমেবল মানে আজকে ধর আমি কারোর থেকে লোন নিলাম, বললাম তোমার লোনটা 5 বছরে শোধ করে দেবো, যদি বলে দিই কবে টাকাটা শোধ করে দেবো, এটাকে বলে রিডেমেবল, এটাকে বলে রিডেমেবল। আর কবে টাকা শোধ করবো এটা যদি মেনশন করা না থাকে, এটাকে বলে ই রিডেমেবল। মনে রাখতে হবে, ঠিক আছে? তো তো যদিও না মনে রাখলেও তুই পেরে যাবি, কোশ্চেন পেপারে লিখে দেয় রিডেমেবল না ই, তবু আমি বলে দিলাম রিডেমেবল কাকে বলে, ই রিডেমেবল কাকে বলে। তাহলে রিডেমেবল কাকে বলে? আমি কারোর থেকে লোন নিয়েছি, সেই লোনটা কবে শোধ করব এটা যদি মেনশন করা থাকে তাকে বলে রিডেমেবল, আর যদি কিছু মেনশন করা না থাকে তাকে বলে ই রিডেমেবল, ঠিক আছে? তো লিখছি, হ্যাঁ লিখবি, লিখ ডিবেঞ্চার্স, দুটো পার্ট হয়, একটা হয় রিডেমেবল আর একটাকে বলে ইরিডেমেবল। তাহলে মনে থাকবে তো রিডেমেবল কাকে বলে আর ইরিডেমেবল কাকে বলে, ঠিক আছে? তো মানে কবে লোনটা শোধ করব তার পিরিয়ড যদি বলে দেয় তাকে বলে রিডিমেবল, আর পিরিয়ড মেনশন করা না থাকলে তাকে বলে ইরিডিমেবল, ঠিক আছে? তো এবার ফর্মুলা লিখবো রিডিমেবল, আগে আগে এটার ফর্মুলা করে দিই, আগে এটার ফর্মুলা করে দিই, ঠিক আছে? এটা সোজা আছে তো, এটার ফর্মুলা করে দিচ্ছি, লিখছি, হেডিং দিচ্ছি ইরিডিমেবল। ফর্মুলা কি? কেডি। এখানে লিখছি ইন্টারেস্ট, ওই একই কথা, ইন্টারেস্ট, লোন নিলে কি যাবে, ইন্টারেস্ট দিতে হবে, ব্র্যাকেটে লিখবি 1 মাইনাস ট্যাক্স ডিভাইডেড বাই নেট প্রসিডস, ডিভাইডেড বাই কি লিখলাম বল, নেট প্রসিডস, সব লাইনের মানে বুঝিয়ে যাবি, নেট প্রসিডস হয়ে গেল, ঠিক আছে? এটা হয়ে গেল। তাহলে ফর্মুলাটা দেখে নে, কি লিখলাম ফর্মুলাটা, কিছু মুখস্থ করার ব্যাপার নেই, তো সিম্পল ব্যাপার, এটা ইরিডিমেবল, ঠিক আছে? তুই কারোর থেকে লোন নিয়েছিস, লোন নিলে কি দিতে হবে, ইন্টারেস্ট দিতে হবে, আর ইন্টারেস্ট দিলে তার উপর কি সুবিধা পাওয়া যায়, ট্যাক্সের বেনিফিট পাওয়া যায়, বুঝতে পারলি? স্যার নিচে সব কেন লিখলেন নেট প্রফিট, আরে তুই কত টাকা লোন নিয়েছিস, তুই কত টাকা লোন নিয়েছিস সেটা লিখলি এখানে, ঠিক আছে? তো তুই কত টাকা লোন নিয়েছিস এটা লিখলি, আর কিছু লিখিস, এই হয়ে গেল, এটা একটা ফর্মুলা। এই ফর্মুলাটাকে কি ফর্মুলা বলে জানিস তো? এই ফর্মুলাটাকে ব্র্যাকেটে লিখে রাখ, এটাকে বলা হয় আফটার ট্যাক্স। তুই বল দেখি, আমি আফটার ট্যাক্স লিখলাম, তোরা বল দেখি ভুল লিখেছি না ঠিক লিখেছি? আফটার ট্যাক্স মানে কি, ট্যাক্স দেওয়ার পর। এই কোশ্চেন কি ট্যাক্স দেওয়া হয়ে গেছে তো? আফটার ট্যাক্স। স্যার যদি এটা বিফোর ট্যাক্স বলতো তাহলে কি করতেন জানি, বিফোর ট্যাক্সে কি করতাম, শুধু এই ব্র্যাকেটটাকে আর লিখতাম, হয়ে গেল বিফোর ট্যাক্স, বুঝতে পারলি? বিফোর ট্যাক্স আর আফটার ট্যাক্স কাকে বলে, এই হচ্ছে বিফোর ট্যাক্স আর আফটার ট্যাক্স, ঠিক আছে? তো তাহলে এইটারই আফটার ট্যাক্স এর ফর্মুলাটা লিখে রাখ, লিখে রাখ ফর্মুলাটা, কি লিখবি, ইন্টারেস্ট ডিভাইডেড বাই নেট প্রসিডস, নেট প্রসিডস, ওই কত টাকা লোন আমি করবো, অঙ্ক করবো, অঙ্ক করলে তুই বুঝতে পারবি, মানে ডাইরেক্ট লেখা দেখে অনেক সময় বুঝতে অসুবিধা হতে পারে। ব্র্যাকেটে লিখ বিফোর ট্যাক্স, বিটি,
হলো। এবার রিডিএমএলটা করাবো, ঠিক আছে? রিডিএমএলটা করো, সবার টাকা গেছে এটা, রিডিএমএলটা করো, তারপর অঙ্ক, রিডিএমএল এর ফর্মুলা দেবো, তারপর ডাইরেক্ট অঙ্ক চলে আসবো, ঠিক আছে? তারপর অঙ্ক চলে আসবো। আচ্ছা, তোরা তো পড়লি, ফিফথ সেমিস্টারে পড়লি বা ক্লাস 12 থেকে পড়ে এসি অ্যাকাউন্টেন্সি, ডিবেঞ্চার চ্যাপ্টার পড়েছিলি, অ্যাকাউন্টসে ডিবেঞ্চার পড়েছিলি, শেয়ারও তো পড়েছিলি। শেয়ার ইস্যু করা যায়, জানিস শেয়ার কোন কোন পার্টে, শেয়ার কিসে কিসে ইস্যু করা যায়, পড়েছিলি তো? পারে ইস্যু করা যায়, প্রিমিয়ামে ইস্যু করা যায়, আর ডিসকাউন্টে, তাই তো? কোম্পানি ল পড়েছিস, কোম্পানি লতে বলে দিয়েছিল বর্তমানে লেটেস্ট কোম্পানি অ্যাক্ট 2013 বলছে কোনো কোম্পানি তার শেয়ার ডিসকাউন্টে ইস্যু করতে পারে না। তার মানে শেয়ার কিসে কিসে ইস্যু করা যায়, পার আর প্রিমিয়াম। কিন্তু ডিবেঞ্চার কিসে ইস্যু করা যায়, পারে ইস্যু করা যায়, প্রিমিয়ামে ইস্যু করা যায়, ডিসকাউন্টেও ইস্যু করা যায়। কেন আমি এটা বললাম? এটা তোকে যখন অঙ্ক দেবে না, বলবে কোম্পানি ডিবেঞ্চার ইস্যু করেছে, কোনো অঙ্ক পারে ইস্যু করেছে, কোনো অঙ্ক প্রিমিয়ামে ইস্যু করেছে, কোনো অঙ্ক ডিসকাউন্টে ইস্যু করেছে, এই কথাগুলো বলে দিলাম এই জন্য। তাহলে কি বললাম? ডিবেঞ্চার ইস্যু করা যেতে পারে, ডিবেঞ্চার ইস্যু করা যেতে পারে পারে, প্রিমিয়ামে, ডিসকাউন্টে। পার, PAR, পার, প্রিমিয়াম আর ডিসকাউন্ট। এবার একটা ছোট্ট একটা অঙ্ক লেখ, হ্যাঁ, ছোট্ট একটা অঙ্ক লেখ, কোনো বইয়ের অঙ্ক না, লেখ 5% ডিবেঞ্চার, লেখ 5% ডিবেঞ্চার, ঠিক আছে, ইস্যুড একটা, লেখ ইস্যুড একটা ডিসকাউন্ট, ইস্যুড একটা ডিসকাউন্ট, ইস্যুড একটা ডিসকাউন্ট এট দ্য রেট 10%। কি লিখলো বল? এখানে কি লেখা আছে? এখানে কি লেখা আছে? এই কোম্পানি ডিবেঞ্চার ইস্যু করেছে, কোম্পানি ডিবেঞ্চার ইস্যু করেছে কিসে? কোম্পানি ডিবেঞ্চার কিসে ইস্যু করেছে? দেখ, ডিসকাউন্টে। ডিসকাউন্টে যখন ডিবেঞ্চার পারেও ইস্যু করতে পারে, প্রিমিয়ামও করতে পারে, ডিসকাউন্টে ইস্যু করতে পারে। তা কোম্পানি ডিবেঞ্চার ইস্যু করেছে ডিসকাউন্টে, কত পার্সেন্ট? 10%। আর একটা কথা, ফেস ভ্যালু তো তোরা নাম শুনেইছিস, অ্যাকাউন্টস করেছিস, ফেস ভ্যালু কি হয়? 10 টাকা, 100 টাকা, 1000 টাকা, এর মধ্যেই চলবে, এগুলো মাথায় রাখবি, ঠিক আছে? ফেস ভ্যালু কাকে বলে, ঠিক আছে? এবার দেখ, এবার নিচে লেখ, নিচে লেখ, তাহলে বল ইস্যু প্রাইস, ইস্যু প্রাইস, তোরা অ্যাকাউন্টস এর স্টুডেন্ট, তোরা নিশ্চয়ই বলতে পারবি ইস্যু প্রাইস কত হওয়া উচিত, ইস্যু প্রাইস কত হওয়া উচিত, ঠিক আছে? তো তাহলে এক একটা ডিবেঞ্চারের ফেস ভ্যালু কত বললাম আমি তোকে? 100 টাকা। কিছু না বললে তুই 100 টাকাই ধরবি এবং বলে দেবে পরীক্ষার পেপারে, কোনো চাপ নেই, আর না বললে 100 টাকা, ঠিক আছে? ডিবেঞ্চারের ফেস ভ্যালু 100 টাকা। তাহলে ডিবেঞ্চার ইস্যু করা, স্যার ডিবেঞ্চার ইস্যু মানে কোম্পানি লোন নিয়েছে, ইস্যু করা মানে কোম্পানিতে টাকা এসেছে, লোন নিয়েছে কোম্পানি, কোম্পানি লোন নিয়েছে, কিসে লোন নিয়েছে? ডিসকাউন্টে। তার মানে ফেস ভ্যালু তো 100 টাকা। এবার 10% ডিসকাউন্ট, তাহলে কোম্পানির ঘরে কত টাকা এসছে? 90 টাকা এসছে, ব্যাস বুঝে গেলি। তাহলে কি লিখবো? 100 টাকা মাইনাস 10% ইকুয়াল টু 90 টাকা, কোনো তো ডাউট নেই। তা বুঝতে পারলি এটাকে বলে ইস্যু প্রাইস। তাহলে বুঝতে পারলি কি কিছুক্ষণ আগে জিজ্ঞাসা করছিলি না, তুই জিজ্ঞাসা করলি না নেট প্রফিটস, এটাই নেট প্রফিটস। ইস্যু প্রাইসটাকেই বলে নেট প্রফিটস, ঠিক আছে? ইস্যু প্রাইসটাকেই বলে নেট প্রফিটস। তাহলে তুই লিখেও রাখতে পারিস, আগে একটা যেটা ছিল এনপি লিখে রাখলাম, শর্টে এনপি, শর্টে লিখলাম এনপি, ঠিক আছে? শর্টে লিখলাম এনপি, এনপি মানে কি বললাম? নেট প্রফিটস, ঠিক আছে? তো তো দেখ, এবার এখানে কোশ্চেনে বলে দিয়েছে আজকে যে তুই লোন নিলি, আজকে তুই 90 টাকা লোন নিলি, কবে টাকা শোধ করবি সেটা বলে দিয়েছিস। বললি আজকে 90 টাকা লোন নিলাম, আজ থেকে 5 বছর পর শোধ করবো, আজ থেকে 5 বছর পর শোধ করবো, কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে এই যে 5 বছর পর শোধ করবো, এটাকে বলা হয় ম্যাচুরিটি পিরিয়ড। কি বললাম? ম্যাচুরিটি পিরিয়ড। লেখ ম্যাচুরিটি পিরিয়ড। আমাদের পরীক্ষার পেপারে না ধর বলবে, এরকম তো বলবে না 90 টাকা লোন নিয়েছে, ধর কোশ্চেনে বলে দিল 20 লাখ টাকা, 30 লাখ টাকা লোন নিয়েছে। আমরা 20 লাখ 30 লাখে যাবো না, আমরা কিসে করবো জানি? এক একটা ডিবেঞ্চারে করবো, অঙ্ক ছোট হয়ে যাবে, সোজা হয়ে যাবে। কি বললাম বুঝতে পারলি? আমি 20 লাখ টাকাতে বড় বড় টাকা নিয়ে আমি কি করব? আমি 90 টাকা ধরে করব। এটাই ধর 18 লাখ টাকা লোন নিয়েছিল, অ্যামাউন্টে যদি বলে, আমি পার ডিবেঞ্চারে করবো, পার শেয়ারে করবো, অঙ্ক ছোট হয়ে যাবে, ইজি হয়ে যাবে। আচ্ছা, ম্যাচুরিটি পিরিয়ড কত বললাম বল? 5 ইয়ার্স। লেখ 5 ইয়ার্স, কোশ্চেনে বলে দিয়েছে, এটা একটা কোশ্চেন। নেক্সট লেখ, আমি যদি জিজ্ঞাসা করি যে স্যার আপনি শেখাননি, তাহলে জিজ্ঞাসা করছেন কেন? কয়েকটা কথা জিজ্ঞাসা করছি, দেখি তোদের অ্যান্সার দিতে পারবি কিনা। ইন্টারেস্ট কার উপর চার্জ করা হয় জানিস? বল, তোরা তো ইনভেস্টমেন্ট চ্যাপ্টার করে এসেছিলি, ইন্টারেস্ট কার উপর চার্জ করি বলতে পারবি? ফেস ভ্যালু, একদম ঠিক।
ইন্টারেস্ট ফেস ভ্যালুর উপর চার্জ করি। এটা মনে রাখবে, তো পড়িসনি তোরা, তোরা বল ইনভেস্টমেন্ট চ্যাপ্টার করিসনি। ইন্টারেস্ট কার উপর চার্জ করে? নমিনাল ভ্যালু বা ফেস ভ্যালুর উপর। ডিভিডেন্ড কার উপর চার্জ করি? নমিনাল ভ্যালু বা ফেস ভ্যালুর উপর। তো সুতরাং এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? ইন্টারেস্ট কার উপর চার্জ করি? ফেস ভ্যালুর উপর। লিখ ইন্টারেস্ট অলওয়েজ ক্যালকুলেট, লিখ ইন্টারেস্ট অলওয়েজ ক্যালকুলেট interest always calculate on face value। ইন্টারেস্ট সবসময় ফেস ভ্যালুর উপর ক্যালকুলেট করা হয়। তাহলে কত হচ্ছে বল? ইন্টারেস্ট কত হবে সেক্ষেত্রে? এখানে ইন্টারেস্ট কত হলো? 100 টাকা ফেস ভ্যালু ধরে নিয়েছি। কত পার্সেন্ট ইন্টারেস্ট ছিল বলতো অঙ্কে? 5%। 5%, তাহলে 100 এর 5% 5 টাকা। এটা বুঝতে পারছিস তো অঙ্ক? দেখ, এই সমস্ত চ্যাপ্টার ওই লাস্টের দিকে গিয়ে শিখে লাভ নেই। প্রথম ক্লাসগুলো ভালো করে বুঝিস না, চ্যাপ্টার ইজি লাগবে, নাহলে তো ভালো লাগবে না চ্যাপ্টার। প্রথম দিকই মেন বোঝার ব্যাপার, বুঝতে না পারলে কিন্তু চ্যাপ্টার পারবি না কিন্তু পরে। আচ্ছা, নেক্সট কি লিখবো? রিডিমেবল। এবার কেউ বলতে পারে রিডিমেবল মানে কি? রিডিমেবল মানে জানিস কি রিডিমেবল? আজকে আমি ধর তোর থেকে 90 টাকা লোন নিলাম, তাহলে তোকে বলেছি 5 বছর পর টাকাটা শোধ করে দেবো। কত টাকা শোধ করবো? রিডিমেবল মানে 5 বছর পর কত টাকা দেবো, এটাকে বলে রিডিমেবল। তোরা তো পড়েওছিস, রিডিমেবল অফ প্রেফারেন্স শেয়ার, রিডিমেবল অফ ডিবেঞ্চার। রিডিমেবল মানে কি? পরিশোধ করা, পেমেন্ট করা, শোধ করা, ঠিক আছে? পেমেন্ট কথাটা এখানে ইউজ করা হয় না, পেমেন্টের বদলে এখানে রিডিমেবল কথাটা ইউজ করা হয়। তাহলে 5 বছর পর কত টাকা শোধ করবো সেটা বলে দেবে, ঠিক আছে? সেটা বলে দেবে কত টাকা শোধ করছি 5 বছর পর। বলেছে 100 টাকা শোধ করবো, 100 টাকা, 100 টাকা শোধ করবো, ঠিক আছে তো? আচ্ছা, তাহলে বল আজকে আমি ধর, এটা ধর আজকে, সাপোজ ধর আজকে এটা, আর এটা ধর কালকে, মানে ধর 5 বছর পর। আজকে তোর থেকে নিলাম কত বল? 90 টাকা। 5 বছর পর তোকে কত টাকা দেবো? তাহলে 5 বছর পর যে তোকে 100 টাকা দেবো, এতে আমার লাভ হলো না লস হলো? বল দেখি, বল বল বল, লাভ না লস? লস হলে কত টাকা লস, লাভ হলে কত টাকা লাভ? 10 টাকা লস। আজকে 90 টাকা নিয়ে কালকে 100 টাকা দিচ্ছি, তাহলে আমার 10 টাকা লস হলো। তাই এটাকে বলে লস। 10 টাকা হলো লস, ঠিক আছে? লেখ, লেখ কি লিখবি? লস হলো কত? এখানে 10 টাকা। লস হলো কত টাকা? 10 টাকা। তাহলে এই লস 10 টাকা ক বছরে হলো? এই লসটা 5 বছরে 10 টাকা লস হলো। তাহলে বল এক এক বছরে কত টাকা লস? 2 টাকা। 10/5, 2 টাকা, ঠিক আছে? এই হচ্ছে কোশ্চেনটা, তোকে এইভাবে টোকালাম, ফর্মুলা তোকে পুরো বোঝাবো বলে এইভাবে টোকালাম। কোশ্চেন এরকম ভাবে বলেনি, কোশ্চেনটা আমি এইভাবে তোকে বোঝালাম, ফর্মুলাটা বোঝাবো বলে, রিডিএমএল এর ফর্মুলা বোঝাবো। হলো তো? টোকা হলো। দেখ, ফর্মুলা করছি, এটাও আগে বিফোর ট্যাক্স করবো, পরে আফটার ট্যাক্স করলেই হলো। প্রথমে তো লিখছি, আগে দেখে নে, তারপর লিখতে পারিস তুই। প্রথমে লিখলাম ইন্টারেস্ট, ঠিক আছে? ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্ট, এবার আচ্ছা বল প্রথমে বিফোর করবো না আফটার করবো? করলেই হলো একটা। বিফোর করবো, আচ্ছা তাহলে বিফোর করবো। যখন বললি তাহলে ইন্টারেস্ট প্লাস, তার মানে তুই কারোর থেকে লোন নিলে তাকে তো ইন্টারেস্ট দিতে হবে। আজকে তুই কারোর থেকে 90 টাকা লোন নিলি, তোকে তো প্রতি বছর 5 বছর ধরে ইন্টারেস্ট দিতে হবে, এটা সেই ইন্টারেস্টটা লিখবি। প্লাস শুধু কি ইন্টারেস্ট দিতে হবে? তোর 5 বছরে আজকে 90 টাকা লোন নিয়ে 5 বছর পর তুই 100 টাকা দিবি, কত টাকা লস হয়েছে? 10 টাকা। এই 10 টাকা কি এক বছরে লস হবে? 5 বছরে 10 টাকা, তাহলে এক এক বছর কত টাকা করে লস হয়েছে? 2 টাকা করে। অর্থাৎ এখানে লসের কথা আসবে, লস বলে কথাটা নিয়ে আসতে হবে, লস, কত টাকা লস হচ্ছে, ঠিক আছে? তাহলে এটা কি করে বের করতে হয় লসটা? মানে এমনি ফর্মুলা হচ্ছে একটা ইন্টারেস্ট প্লাস লস, এটা হচ্ছে ফর্মুলা, ইন্টারেস্ট প্লাস লস, বুঝবি? তো বল লস 2 টাকা কি করে বেরোলো মনে পড়ছে? বলবি স্যার 10/5, হ্যাঁ কি না? 10/5, হ্যাঁ কি না? হ্যাঁ। আচ্ছা বলতো 10 কি করে বেরোলো? 10 কি করে বেরোলো? 100 থেকে 90 বাদ দিয়ে 100টা কি ছিল? 100টা কি ছিল বল বল? হ্যাঁ, মানে 5 বছর পর তুই কত টাকা শোধ করবি, ওটা ছিল 100, ঠিক আছে? দেখ না, এই আমি আগের পাতায় যাচ্ছি, দেখ এই দেখ, ও আচ্ছা মুছে দিয়েছি এখানে, এই দেখ 100 টাকা ছিল, একটা 100 থেকে 90 বাদ দিয়ে 10 টাকা হয়েছিল।
90 হচ্ছে তুই কত টাকা লোন নিয়েছিলি, তাই তো, এনপি। হ্যাঁ এনপি, এটাকে বলে এনপি। আর কত টাকা শোধ করতে হবে তোকে, 100 টাকা, এটাকে বলে আরভি। আরভি, আরভির ফুল ফর্ম বুঝতে পারছিস কিছু? আর মানে রিডেমেবল ভ্যালু, এনপি মানে নেট প্রফিটস। তাহলে বুঝতে পারলি কি করে 10 টাকা বেরোলো? তাহলে এখানে ফর্মুলাটা আমি কি সাজাতে পারি, আরভি মাইনাস এনপি ডিভাইডেড বাই কত বছরে এই লসটা বিয়ার করতে হবে, 5 বছরে। তাই এটাকে 5 লেখার জায়গায় এন লিখবো। স্যার কেন এন লিখলেন, কত বছর, কত বছর, বোঝা গেল কি বললাম, ডিভাইডেড বাই, কি লিখলাম, ডিভাইডেড বাই। এবার দেখ নিচে কত লিখবো, স্যার কত টাকা লোন নিয়েছিলেন সেটা লিখবেন। দেখ ভালো করে বোঝ, তুই লোন নিয়েছিলি কত টাকা, 90 টাকা। কেউ বলে 90 টাকা লেখো, আবার কেউ কেউ এক্সপার্ট বলেছে তুই লোনটা শোধ করবি কত টাকায়, 100 টাকা লেখো। তো বলছে না 90 টাকা লিখবো না 100 টাকা লিখবো, দুটোর অ্যাভারেজ করে দাও, দুটোর অ্যাভারেজ করে দাও, এটাই ফর্মুলা বলেছে, ঠিক আছে, এটাই ফর্মুলা বলেছে। তাহলে কি বললাম, আরভি প্লাস এনপি ডিভাইডেড বাই 2, এই হচ্ছে ফর্মুলা রিডিএমএল এর। বুঝতে পারলি, রিডিএমএল এর ফর্মুলা হচ্ছে এটা, মনে থাকবে রিডিএমএল ফর্মুলা কি বললাম, এটা। তাহলে তোকে বুঝতে হবে, দেখ মুখস্থ করে তো লাভ নেই, তুই বোঝ, বুঝতে পারলি কি, এই হচ্ছে ফর্মুলা, এই হচ্ছে ফর্মুলা রিডিএমএল। এটা কিসের ফর্মুলা করলাম, বিফোর না আফটার, এটা বিফোর ট্যাক্স এর ফর্মুলা করলাম, এটা বিফোর ট্যাক্স এর ফর্মুলা করলাম। টুকবি, হ্যাঁ টুকে নিবি। টুকে নে এটা। আচ্ছা তাহলে এটা কমপ্লিট করি অঙ্কটা। আমাদের অঙ্কে ইন্টারেস্ট কত ছিল, দেখ কোশ্চেনে দেখ ইন্টারেস্টটা কত ছিল, ইন্টারেস্ট বের করে দিয়েছিলাম নাকি, এই দেখ 5 টাকা ছিল ইন্টারেস্ট, 5 টাকা ছিল ইন্টারেস্ট, প্লাস আরভি, এটা তো তুই বুঝতেই পারলি, আরভি কত, 100 টাকা, এনপি কত, 90 টাকা, এন কত, ক বছর, 5 বছর, ডিভাইডেড বাই 100 প্লাস 90 বাই 2, শেষ। তাহলে কত হচ্ছে, 5, 10 কে 5 দিয়ে ভাগ করলে 2, ডিভাইডেড বাই 190 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, দেখ তো, 95। তাহলে ক্যালকুলেটর নে, 7/95 লেখ, 7/95 ইন্টু 100। এবার জিজ্ঞাসা করবি কি কেন 100 করলাম, জিজ্ঞাসা করতে পারিস কিন্তু কেন 100 করলাম, বলি স্যার 7/95 ছিল, এই যে এই কস্ট অফ ক্যাপিটালে যতগুলো টপিক আছে এটা কিসে বেরোবে বলেছিলাম স্যার, পার্সেন্টে, তাহলে পার্সেন্টেজ করতে গেলে 100 করতেই হবে, এটা বল বা না বল, ঠিক আছে তো। তাহলে বল কত হচ্ছে, করে দেখবি, 7.37%, এটা হলো বিফোর ট্যাক্স, ঠিক আছে। এটাই যদি আফটার ট্যাক্স হয়, দেখ করে দিচ্ছি, ফর্মুলা কিন্তু সেম, ফর্মুলা কিছু না, ফর্মুলা সেম ফর্মুলা। দেখ কি লিখবো, কেডি ইন্টারেস্ট ব্র্যাকেটে লিখবো 1 মাইনাস টি, বুঝতে পারলি, পুরো সেম জিনিস, আফটার ট্যাক্স বলে এই ফর্মুলাটা বসে গেল, ঠিক আছে তো, প্লাস আরভি মাইনাস এনপি ডিভাইডেড বাই এন হোল ডিভাইডেড বাই আরভি প্লাস এনপি ডিভাইডেড বাই 2, ঠিক আছে তো, পুরো ক্লিয়ার করে দিই ফর্মুলা। ফর্মুলা দেখ, ফর্মুলা না আমি বলবো কি, ফর্মুলা মুখস্থ করবি না, একদম মুখস্থ জাস্ট বুঝবি, তো সব ফর্মুলা মনে থাকবে, কারণ প্রচুর ফর্মুলা আছে, আইডিয়ায় কত নেই, কারণ এই ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সাবজেক্টে পুরো ফর্মুলার উপর সব কটা ফর্মুলা, যেমন লিভারেজ ফর্মুলা পেয়েছিস এই চ্যাপ্টার, এরপর ডিভিডেন্ড পলিসি করবো ওখানে প্রচুর ফর্মুলা আছে, তারপর ক্যাপিটাল বাইডিং করবো ওখানে ফর্মুলা আছে, ওয়ার্কিং ক্যাপিটাল ওখানে ফর্মুলা আছে, সব ফর্মুলা, কত ফর্মুলা আছে মনে রাখবি, ফর্মুলা বোঝ, ফর্মুলা বোঝ, মুখস্থ করে লাভ নেই, ফর্মুলা বোঝ। থিওরিও লিখতে পারি, ফর্মুলা বুঝলে একটা সুবিধা, থিওরিও তুই লিখতে পারবি। আচ্ছা বল ইন্টারেস্ট কত লিখবো বল, 5 টাকা। আচ্ছা ট্যাক্স, আমি না কোশ্চেন মানে ট্যাক্স রেট লিখিনি, ওটা 30% লিখে দে, ট্যাক্স রেট কোনো এক জায়গায় লিখে দে না, কোনো এক জায়গায় ট্যাক্স রেট 30% লিখে দে, কোনো এক জায়গায় ট্যাক্স রেট 30% লিখে দে। তাহলে বল 30% মানে কত বলতে, 0.30 প্লাস এটা একবারে 2 করে দিই, এটা একবারে 2 করে দিই, ডিভাইডেড বাই এটাকে একবারে 95 করে দিই, জানিস তো এগুলো তোরা, বল ক্যালকুলেট করে বল কত হচ্ছে। এই দেখ নাই বলেছি 5 এর সাথে 0.7 গুণ করব মানে 3.5, 5 এর সাথে 0.7 গুণ করলে 3.5 প্লাস 2 5.5, এটা হচ্ছে 5.5/95 ইন্টু 100, করে দেখ কত বেরোচ্ছে,
করে বল কত বেরোচ্ছে, 5.5 বাই 95 ইন্টু 100 কত বেরোচ্ছে? 5.7। এবার দেখ, এটা তো করলাম। এবার কোন অথার, ঠিক আছে, কোন অথার এই অ্যান্সারটাকে এই অ্যান্সার করেনি। ভালো করে কি বলেছি বল। ও ঠিক আছে, 8, 9 করে দে না, ওইগুলো করে দে, ওইগুলো জানিস, করে দে। শোন আমি কি বললাম, শোন মন দিয়ে শুনবি। এই যে এটা তো আফটার ট্যাক্স করলাম, ব্র্যাকেটে লিখে রাখ, ফর্মুলা লিখে রাখ আফটার ট্যাক্স, এটা লিখে রাখ আফটার ট্যাক্স। এটা কি করলাম? আফটার ট্যাক্স। এটা লিখে রাখ আফটার ট্যাক্স করলাম। শোন, অনেক বইতে না ফর্মুলাটা চেঞ্জ করেছে, এটা সেটাই বলেছি কি চেঞ্জ করেছে। কেউ ভালো করে শুনবি, কেউ 1 - t, কোনো অথার 1 - t এখানে লিখেছে, আবার কোনো অথার এই 1 - tটা এখানটা লিখেইনি, না লিখে এই পুরোটা করে এখানে আমি দেখিয়ে দিচ্ছি কি লিখেছে। কোনো অথার কি লিখেছে ভালো করে দেখবি কি লিখেছে। ইন্টারেস্ট প্লাস RV মাইনাস NP ডিভাইডেড বাই N, ঠিক আছে, পুরোটা করেছে, তারপরে লিখেছে 1 - t ডিভাইডেড বাই RV প্লাস NP বাই 2। কোনো অথার করেছে, স্যার কোনটা করব? তোর যা মন চায় তাই করে দে, যা মন চায় তাই করে দে, দুটোই ঠিক, দুটোই ঠিক, যা মন চায় তাই করে দে, কোনো সমস্যা নেই। আমি প্র্যাকটিক্যালি আমি কোনটা করবো? আমি আগেরটাই করবো, আমি নিচেরটা করব না, ঠিক আছে, কিন্তু দুটোই কিন্তু ঠিক, দুটোই ঠিক, কোনোটাই ভুল নয়, ঠিক আছে, দুটোই ঠিক। দেখে নে, এবার হচ্ছে বইয়ের অঙ্ক করব, এই হচ্ছে কনসেপ্টটা তোকে শেখালাম। বই বের কর দেখি, দাঁড়া, তো আছে। ওখানে বাংলা আছে, তুই ইংলিশে পড়বি, আমাকে একটু ওয়েট কর। তুই আগের দিন তো সব বই ছিল, আগের দিন আসিস নি সবাই, আমি তো পরের দিন পেয়ে যাবি, তাহলে তুই পরের দিন আমি দেখে বলে দেবো তোকে, পরের দিন পেয়ে যাবি। আমি যখন গ্রুপে মেসেজ করেছিলাম তখন বলিস, বলতে হবে না, যারা যারা বলেছে তাদের জন্য বলেছিলি। ও ইংলিশ, তাই না, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। এফএম এর থিওরি পড়ার করে ফেলতে পারিস, ওখানে বইয়ের মধ্যে সুন্দর করে অ্যান্সার গুলো লেখা আছে, যারা বাংলায় পড়বি বাংলায়, ইংলিশে পড়বি ইংলিশ, সব লেখা আছে, ওয়েট করবি না। আচ্ছা দেখতো আমাদের ইন্ডেক্সে দেখতো কস্ট অফ ক্যাপিটাল কত নম্বর পেজে আছে দেখতো? 9, 9-এ আছে, তাই তো? এই দেখ, কস্ট অফ ক্যাপিটাল চ্যাপ্টারে দেখ, মানে 2020 সাল থেকে, মানে যে সিবিসিএস পরীক্ষা ছিল না, মানে 2020 সাল থেকে আরম্ভ হয়েছে, 2020 থেকে 2025 এই 5-6 বছর পরীক্ষা হয়েছে। কি কি থিওরি এসছে পুরো আমি লিখে রেখেছি, পুরো সিরিয়াল লিখেছি কি কি থিওরি এসছে, তোর কোনো খুঁজতেও হবে না, একদম পুরো এক জায়গায় করে দিয়েছি, পুরো পেয়ে যাবি সব। দেখ তোর ডেপ্ট কোথায়, ডিবেঞ্চার করাচ্ছিলাম। এই দেখ এই অঙ্কটা করাচ্ছি, হ্যাঁ, প্রথমে এই যে পেজ নাম্বার 16 পাতার, পেজ নাম্বার 16 45, সাম নাম্বার 45, ঠিক আছে, পেজ নাম্বার 16 সাম নাম্বার 45, ঠিক আছে, পেজ নাম্বার 16 সাম নাম্বার 45 পেয়েছিস খুঁজে? তুই ওই তো বই দেখ, মাঝখানে দেখে নিতে পারবি, কোন দরকার নেই, রাখ না বইটা রাখ।
ঠিক আছে তো? বইটা দেখ, বই দেবো নাকি একটা বই দেবো? নে দেখ, এখন দেখ আপাতত। পেজ নাম্বার 16 সাম নাম্বার 45, দেখ কি বলছে। শোন, এই আসছে, শোন কথা বলিস না, শোন অঙ্কটা শোন কি বলেছে দেখ। পরীক্ষায় এসেছিল, দেখ এই অঙ্কটা কবে এসেছিল? 2012 সালে এসেছিল, সিইউবি কম অনার্স 2012 দিয়েছিল। বলছে 5 মার্কস দিয়েছিল, যখন সিইউবি কম অনার্স 12 দিয়েছিল 5 মার্কস এসেছিল এই অঙ্কটা, ঠিক আছে? এরকম ছোট অঙ্ক 5 মার্কসই দেবে। বলছে এবিসি লিমিটেড ইস্যু 12% ডিবেঞ্চার, ঠিক আছে? 12% ডিবেঞ্চার মানে এই কোম্পানি লোন নিয়েছে, যে লোন নিয়েছে লোনের উপর ওকে 12% সুদ দিতে হবে, ঠিক আছে? ফেস ভ্যালু দেখ আমি বলেছিলাম বলে দেবে, 100 টাকা বলে দিয়েছে। এবং লোনটা নিয়েছিল মানে ডিবেঞ্চারটা ইস্যু করেছিল কিসে? ও পারেও করতে পারে, প্রিমিয়ামও করতে পারে, ডিসকাউন্টও করতে পারে, বলে দিয়েছে ডিসকাউন্ট ইস্যু করেছিল। দেখ ডিসকাউন্ট কত পার্সেন্ট ডিসকাউন্ট? 3% ডিসকাউন্ট। এন্ড ফ্লোটেশন কস্ট, নতুন একটা টার্ম পেলি ফ্লোটেশন কস্ট। এটা কি জানিস না? এর বলছি ফ্লোটেশন কস্ট জিনিসটাকে এখন শর্টে বলে দিচ্ছি। কোনো কোম্পানি যখন লোন নেবে না, লোন তো ডাইরেক্ট পাওয়া যায় না, ঠিক আছে? কারো থ্রুতে, কোনো ব্রোকারের থ্রুতে লোনের ব্যবস্থা করলো, কোনো ব্রোকারের থ্রুতে লোনের ব্যবস্থা করলো। তা ব্রোকারের থ্রুতে লোনের ব্যবস্থা করা হয়, তাহলে তাকে কিছু টাকা পয়সা দিতে হবে, এটাকে বলে ফ্লোটেশন কস্ট। অনেক টাইপ, অনেক কোনো অঙ্কে বলবে আন্ডার রাইটিং কমিশন বলবে, কোনো অঙ্কে তোর ব্রোকারেজ বলবে, বা ধর কোম্পানি ধর প্রসপেক্টাস ইস্যু করলো, তার জন্য কোম্পানি খরচা হয়। মোট কথা এই ফ্লোটেশন কস্ট ইকুইটি শেয়ারেও থাকতে পারে, আবার ডিবেঞ্চারেও থাকতে পারে। তো ডিবেঞ্চার ইস্যু করা হোক বা ইকুইটি শেয়ার ইস্যু করা হোক, কোম্পানিকে কিছু খরচা করতে হতে পারে, সেটাকে বলে ফ্লোটেশন কস্ট। তাহলে বল কোম্পানি যদি এই খরচাটা করে, তাহলে ধর সাপোজ ধর ডিবেঞ্চার ইস্যু করে মানলাম 100 টাকা আসছে, এবার যাদের থ্রুতে ইস্যু করা হলো তাদেরকে তো কিছু টাকা দিতে হবে। তাহলে বল ইস্যু অ্যামাউন্ট বাড়বে না কমবে এই আইটেমের ফলে? হ্যাঁ বল, এই অ্যামাউন্টের ফলে ইস্যু অ্যামাউন্ট কমে যাবে, ইস্যু অ্যামাউন্ট কমে যাবে। আমি লোন নিলাম, ধর সাপোজ ধর আমি লোন নিচ্ছি 100 টাকা, লোন নিচ্ছি 100 টাকা, এবার যাদের থ্রুতে লোনের ব্যবস্থা করতে হলো তাদের তো 2 টাকা দিয়ে দিতে হলো, তাহলে আমার ঘরে ঢুকলো কত টাকা, তাই না? ফ্লোটেশন কস্ট সবসময় ভ্যালু রিডিউস করে দেয়। আর একটা কথা, ফ্লোটেশন কস্ট কার উপর চার্জ করা হয়? অলওয়েজ ফেস ভ্যালু, অলওয়েজ ফেস ভ্যালু। হ্যাঁ, তোকে যদি কখনো কোশ্চেনে যদি একটু তোর সঙ্গে একটু ধর ইয়ারকি মারলো, কোশ্চেন করতে তোর ইয়ারকি মেরে দেয়, ও বললো ফ্লোটেশন কস্ট 2% অন ইস্যু প্রাইস, জেনারেলি ফেস ভ্যালুর উপর হয়, কিন্তু কোশ্চেনে বলে দিল ইস্যু প্রাইস, তাহলে ইস্যু প্রাইসের উপরই করবে। বলে দিলে তার উপর, আর কিছু যদি না বলে দেয় তাহলে ফেস ভ্যালুর উপর, ঠিক আছে? তো তো হয়ে গেল এখানে ফ্লোটেশন কস্ট 2%। ডিবেঞ্চার আর রিডিমেবল, দেখ পরিষ্কার ভাবে লিখে দিয়ে ডিবেঞ্চার কি, রিডিমেবল। কবে টাকাটা শোধ করবো? আফটার 10 ইয়ার্স, আজ থেকে 10 বছর পর টাকাটা শোধ করবো, প্রিমিয়ামে শোধ করবো, 10% প্রিমিয়ামে। আচ্ছা কর্পোরেট ট্যাক্স বুঝিস? আচ্ছা তুই এই চ্যাপ্টার করতে গেলে আর একটা ট্যাক্স পাবি, ডিভিডেন্ড ট্যাক্স পাবি। ট্যাক্স তো তোরা ফাইনাল অ্যাকাউন্টে করেছিলি না? একটা সিডিটি ছিল আর একটা সিটি ছিল, একটা কর্পোরেট ট্যাক্স হয় আর একটা কর্পোরেট ডিভিডেন্ড ট্যাক্স হয়। এখানে কর্পোরেট ট্যাক্স আসে না, একটা ডিভিডেন্ড ট্যাক্স। ডিভিডেন্ড ট্যাক্স এখানে আসবে না, এখানে কর্পোরেট ট্যাক্স। যদি কোশ্চেন দিয়ে দেয় তুই মানে ইগনোর করে চলে যাবি, ঠিক আছে? ইগনোর করে চলে যাবি, এখানে কর্পোরেট ট্যাক্স আসে, ঠিক আছে? এখানে কর্পোরেট ট্যাক্স আসে, তো মাথায় রাখতে হবে কর্পোরেট ট্যাক্স 40%। বলছে ক্যালকুলেট কস্ট অফ ডেপ্ট। ওরা দুটোতেই অ্যান্সার করেছে, একটা বিফোরেও করেছে আবার আফটারেও করেছে, তাহলে দুটোতেই করে দেবো আমরা অঙ্ক, ঠিক আছে? তো তাহলে দেখি বইটাতে, বারবার নাহলে পাতা উল্টাতে হবে না বইটা। এটা তাহলে কি হলো? ফর্মুলা লিখবো, লেখ এরকম লিখবো, কস্ট অফ ডেপ্ট ক্যাপিটাল, লেখ কস্ট অফ কস্ট অফ ডেপ্ট ক্যাপিটাল, এটাকে কি বলে? কেডি। কেডি কস্ট অফ ডেপ্ট ক্যাপিটাল মানে কেডি। ফর্মুলা কি বললাম? আচ্ছা আমি প্রথমে করি না, দেখছি ফর্মুলা লিখছি। এখানে লিখলাম আই, ইন্টারেস্ট লিখলাম না, এই ইন্টারেস্ট না লিখে আই লিখলাম, শর্ট ফর্ম লিখলাম, কেন এখানে অত বেশি বড় করবো না। ব্র্যাকেটে লিখলাম 1 মাইনাস টি। প্রথমে আটটাকে চেঞ্জ করে আই করে দিয়েছি, কেন বলতো? তুই আই করে দিলে সুবিধা হবে, তোর মনে রাখতে সুবিধা হবে, এই জন্য আটটাকে ক্যান্সেল করে দিল, ঠিক আছে? আই করে দিল, মনে রাখতে সুবিধা হবে। 1 মাইনাস টি প্লাস আর ভি মাইনাস এনপি ডিভাইডেড বাই কি ছিল? এন, হোল ডিভাইডেড বাই আর ভি প্লাস এনপি ডিভাইডেড বাই 2। এবার দেখ শোন, এইভাবে লিখলে এটা তো ফর্মুলা লিখলাম, কিন্তু এবার যে খাতা দেখবে সে কিন্তু জানে না আই মানে কি, সে কিন্তু জানে না আই মানে কি, আর ভি মানে কেউ জানে না, তোকে বলে দিতে হবে, নাহলে কিন্তু 5-এ তো 5 দেবে না, ও ধর তোর 2 নাম্বার বা 2.5 নাম্বার কেটে দেবে, ঠিক আছে? তো এটা তোকে লিখতে হবে, ঠিক আছে? তো তাহলে এখানে আই মানে কি লিখবি, সব আই মানে কি লিখবো স্যার? একটা অঙ্কতে লিখে দিই, একটা অঙ্ক লিখে দিই, লেখ
ইন্টারেস্ট পেমেন্ট, লাইক ইন্টারেস্ট পেমেন্ট। আগের বার অনেকে পরীক্ষা দিয়েছিল, তারা আমাকে খাতা আমাকে দেখিয়েছিল যে বল স্যার আমি লিখেছি নাম্বার দেয়নি কেন। আমি বললাম কেন নাম্বার দেবে, অঙ্ক করে চলে এসছে, এগুলো কিছু লেখেনি, নাম্বার অনেক কমিয়ে দিয়েছে। এইগুলো এইগুলো করা যাবে না। এইগুলো তুই যদি নাম্বার পেতে চাস, নাম্বার কাটার জায়গা আছে। এবার যদি তুই জায়গা দিয়ে দিস নাম্বার কাটো, তোকে কেটে দেবে। এখানে নাম্বার কাটার জায়গা আছে, তো এইগুলো তোকে ঠিক রাখতে হবে। আমি সব করে এসেছি নাম্বার দেন, তোকে বুঝতে হবে কেন নাম্বার দেয়নি। ইন্টারেস্ট পেমেন্ট পার ডিবেঞ্চার, লেখ ইন্টারেস্ট পেমেন্ট পার ডিবেঞ্চার, ইন্টারেস্ট পেমেন্ট পার ডিবেঞ্চার কত টাকা, কত টাকা থেকে ইন্টারেস্ট পেমেন্ট পার ডিবেঞ্চার অঙ্কটা ছিল 12% ছিল, ফেস ভ্যালু 100 টাকা, 100 12% 12 টাকা হয়ে গেল। নেক্সট টি, টি মানে কর্পোরেট ট্যাক্স রেট। টি মানে কর্পোরেট ট্যাক্স রেট। তাহলে কর্পোরেট ট্যাক্স রেট আমাদের অঙ্কে কত বলেছিল? 50%, না না কোন 40%, 40% মানে 0.40। আচ্ছা তারপর কি লিখবো? আরভি। যে পারবি অবশ্যই ট্রাই করে বলতে থাকিস। রিডিমেবল প্রাইস বা রিডিমেবল ভ্যালু, রিডিমেবল ভ্যালু বা প্রাইস, আমি ভ্যালু লিখলাম। রিডিমেবল ভ্যালু মানে আজকে লোন নিয়েছিস, তুই এত বছর পর টাকাটা শোধ করবি। কত টাকা শোধ করবি দেখি তো কোশ্চেনটা কি বলেছিল। বলছে তুই টাকাটা শোধ করবি বলেছে, আমি বলি 110 টাকা। কারোর ডাউট থাকলে জিজ্ঞাসা করে নিবি আমি কি করে বুঝলাম 110 টাকা, কেননা কোশ্চেনে বলছে রিডিমেবল এট আ প্রিমিয়াম 10%, এর মাথায় রাখতে হবে রিডিমেবল এট আ প্রিমিয়াম 10%, তার মানে 100 টাকা ছিল আরো 10% এক্সট্রা দেব, মানে 110 টাকা। এনপি মানে ওই নেট ইস্যু প্রাইস বা নেট প্রফিটস, এখানে লেখ নেট প্রফিটস। আচ্ছা 100 টাকা তো ছিল, তুই যে লোন নিয়েছিলি কিসে? 3% ডিসকাউন্টে লোন নিয়েছিলি, তাহলে 100 টাকা ছিল, ডিসকাউন্ট হয়েছে, তাহলে কি হবে? হ্যাঁ অবশ্যই। কত হলো? 97। না না পরে, আগে 97, আগে এক একটা করে পার্ট বাই পার্ট করি, পার্ট বাই পার্ট করি। 97 হলো, এত অব্দি তো ক্লিয়ার, কোনো সমস্যা নেই। এবার ফ্লোটেশন কস্ট কত ছিল? 2%। আমি কি বললাম? ফ্লোটেশন কস্ট কার উপর হয়? অলওয়েজ ফেস ভ্যালুর উপর, ফেস ভ্যালুর উপর। তা ফেস ভ্যালু কত ছিল? মাইনাস হবে, 100 টাকা ছিল, 100 টাকা 2%। যদি এটা বলতো না ইস্যু প্রাইসের উপর, তখন 97 এর উপর হতো, ঠিক আছে তো? তাহলে 97 থেকে 2 বাদ দিলে কত হয়? 95। আর কি আছে? নেট প্রফিটস হয়ে গেল। আর কি ছিল ফর্মুলায় নাকি? ও এন ছিল, এন ম্যাচুরিটি পিরিয়ড, লেখ এন, লেখ ম্যাচুরিটি পিরিয়ড। 10 ইয়ার্স। হ্যাঁ এইভাবে তুই যে করে দিলি, তোকে পুরো ফুল মার্কস দেবে, এতে কিন্তু ফুল মার্কস দেবে। এইভাবে তোকে লিখতে হবে। ইন্টারেস্ট ছিল তোর 12 টাকা, 1 মাইনাস টি মানে 0.4, ট্যাক্স রেট তো 40% ছিল। প্লাস আরভি মাইনাস এনপি, আরভি কত? 110 আর ওটা 95, প্লাস 110 মাইনাস 95 ডিভাইড বাই 10 হোল ডিভাইডেড বাই 110 প্লাস 95 বাই 2। ক্যালকুলেটর একবারে করা যায়, ক্যালকুলেটর একবারে করা যায়, ক্যালকুলেটর এই তো, এই তো করে দেখ কত হয়েছে ক্যালকুলেটর করে। প্রথমে করে দিয়ে 110 থেকে 95 বাদ দিলে কত হয়? 15, 15কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 1.5, তাই তো? আর ওটা 12 ইন্টু 0.6 প্লাস 1.5, উপরে হচ্ছে 8.7, উপরে হচ্ছে 8.7, আর নিচে কত হচ্ছে? নিচে করেছিলি তোরা কেউ? 110 যোগ 95 ডিভাইডেড বাই 2, 102.5 ইন্টু 100। 8.49%। ঠিক আছে, 8.49%, এটা হচ্ছে তোর অ্যান্সার। দেখ এটা কিন্তু অ্যান্সার মেলেনি কিন্তু তোদের সঙ্গে, দেখ
কোশ্চেনে 7.89 দিয়েছে। কেন 7.89 দিয়েছে দেখ, এই দেখ ওরা 1 - t এখানে করেনি, এটা ওই পার্টসে করেছে। স্যার এটা রাইট? একদম রাইট, পারফেক্ট রাইট, একদম রাইট, 100% রাইট এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, এই যে তুই দেখলি না, এই যে বইতে যে অ্যান্সার গুলো আছে, এই যে এই কোশ্চেনের অ্যান্সার এখানে যেমন দিয়েছে বইতে, যেমন ধর অ্যান্সারটা মেলেনি, কিন্তু এই কোশ্চেন যখন লং কোশ্চেন করেছে না, লং কোশ্চেন যখন অঙ্কগুলো করেছে তখন 1 - t এখানে নিয়ে নিয়েছে, আর যখনই শর্ট কোশ্চেন করেছে সব অ্যান্সার গুলো এখানটায় নিয়ে নিয়েছে। কোনো ব্যাপার না, দুটোই ঠিক। ঠিক আছে, এটা হলো, কিন্তু এটারই তুই কি করবি, বিফোর ট্যাক্স করবি, বিফোর ট্যাক্স কর। দেখ বিফোর ট্যাক্স কি লিখবো, কেডি লিখবো, হয়ে গেল আই প্লাস RV minus NP divided by N whole divided by RV plus NP by 2, ব্র্যাকেটে লিখে দেবো বিফোর ট্যাক্স। তাহলে ইন্টারেস্ট কত ছিল বল, 12 টাকা না, $110 - 95 ডিভাইডেড বাই 10, নিচে লিখবো 110 প্লাস 95 ডিভাইড বাই 2, 12 প্লাস 10 আর 5 15, 15কে 10 দিয়ে ভাগ করলে 1.5 ডিভাইডেড বাই কত পেয়েছিল বলতো, তোরা এটা বলেছিলি আগেরটা 102.5 না, এটা কর, ক্যালকুলেটর কর, 13.5 বাই 102.5 ইন্টু 100, 13.5 বাই 102.5 ইন্টু 100, 13.17, দেখ অ্যান্সার তাই আছে, 17 বা 16 যার বেরিয়েছে, ঠিক আছে 16 বা 17, দেখ পুরো অ্যান্সার মিলে গেছে, তার মানে ঠিকই ছিল অঙ্কটা, ওটা 1 - t সাইড সরিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এই ছিল অঙ্কটা। হ্যাঁ, দু রকমই করা যায়, না দু রকম না, কিছু না বললে তুই আফটারই করবি। ঠিক আছে, তো এখানে ওরা দিয়েছে অ্যান্সার বিফোর আফটার, কিছু না বলে তুই আফটারই করবি। ঠিক আছে, হ্যাঁ কেউ করে দিতেও পারে, কোনো সমস্যা নেই তাতে। ঠিক আছে, তো এনে 41 এরটা করো, 41, 41, ঠিক আছে তো। একটা করলাম রিডিমেবল, এবার একটা করি ইরিডিমেবল। ঠিক আছে, তো দুটো টপিক শিখিয়ে দিই, তারপর নতুন টপিকে চলে যাব। ঠিক আছে তো, আচ্ছা তা কি বলছে, a company raise ₹90,000 by the issue of 1,000 10% ডিবেঞ্চার অফ ₹100 each, মানে কোম্পানি লোন নিয়েছে, 90,000 টাকা লোন নিয়েছে। ঠিক আছে তো, একটা ডিসকাউন্ট, দেখ ভালো করে দেখ, 1000 খানা ডিবেঞ্চার 100 টাকা দাম, মানে কত হয়, 1 লাখ টাকা, 1 লাখ টাকার ডিবেঞ্চার 90,000 টাকা হয়েছে, মানে কি হয়েছে, ডিসকাউন্টই তো হয়েছে, 10%, 10% ডিসকাউন্ট হয়েছে। বলছে এই টাকাটা রিপেবেল, ওই এটা তো ইয়ের অঙ্ক, এটা ইয়ের অঙ্ক বুঝিস, এটা করছি না, এটা তো কিছুক্ষণ আগে করালাম, এটা কিসের অঙ্ক বুঝতে পারলি তো, রিপেবেল এট পার আফটার 10 ইয়ার্স, এটা করছি না, এটা বাদ দে, এটা করছি না, এটা তুই বাড়িতেই করে নি, এটা হোমওয়ার্ক নেই না, পারবি না করতে, এটা ইজি অঙ্ক, এটা হোমওয়ার্ক নেই, এটা সোজা অঙ্ক, এটা বাড়িতে করে নি 41। ঠিক আছে, এটা করছি না, এটা করছি না। $39 এর অঙ্কটা। ঠিক আছে, তো কি বলছে দেখ, আকাশ কোম্পানি লিমিটেড, ঠিক আছে, হ্যাজ 12% ইরিডিমেবল, দেখ বলেছে ইরিডিমেবল, ইরিডিমেবল ডেপ্ট অফ ₹10 lakhs, মানে এই কোম্পানি 10 লাখ টাকা লোন নিয়েছে 12% রেট অফ ইন্টারেস্টে। দ্য কোম্পানি ট্যাক্স ব্র্যাকেট, মানে ট্যাক্স রেট বলেছে কত, 40%। বলছে কম্পিউট বিফোর ট্যাক্স এন্ড আফটার ট্যাক্স কস্ট অফ ডেপ্ট অ্যাজিউমিং ডেপ্ট ইজ ইস্যুড এট 10% প্রিমিয়াম, মনে করা হচ্ছে কোম্পানি লোন নিয়েছে কিসে, প্রিমিয়ামে লোন নিয়েছে। তা সুন্দর অঙ্ক, সোজা অঙ্ক। দেখ তাহলে কি করবো এখানটায়, 39 এর অঙ্কটা, তাহলে কি লিখবো, কস্ট অফ ডেপ্ট ক্যাপিটাল, লিখ কস্ট অফ ডেপ্ট ক্যাপিটাল,
প্রথমে লিখলাম বিফোর ট্যাক্স, ফর্মুলা কি হবে বিফোর ট্যাক্স? এই দেখ কেডি ইকুয়াল টু ইন্টারেস্ট বাই এনপি, বুঝতে পারলি? মানে লোন নিলে তোকে ইন্টারেস্ট দিতে হবে, উপরে লিখলাম ইন্টারেস্ট নিচে লিখলাম লোন, উপরে লিখলাম ইন্টারেস্ট নিচে লিখলাম লোন, ব্যাস হয়ে গেল বিফোর ট্যাক্স, হয়ে গেল বিফোর ট্যাক্স। বিফোর ট্যাক্স বলেছি আমি, আফটার ট্যাক্স বলিনি কিন্তু, আফটার ট্যাক্স হলে টি আসতো। এবার দেখ লোন কত টাকা নিয়েছি, এই দেখ 10 লাখ টাকা লোন নিয়েছি। আবার একই কথা, আমি 10 লাখে কেন যাব, এত বড় টাকায় কেন যাব? স্যার কেন যাবেন না, ফেস ভ্যালু তো বলেনি, তাহলে ধরে নেবো কত, 100 টাকা। তাহলে 100 টাকার 12% 12 টাকা হয়ে গেল, 100 টাকার 12% 12 টাকা হয়ে গেল। তাহলে কি লিখবো, এখানটায় পাশে লিখে রাখ আই ইকুয়াল টু 100 টাকার 12%। আমি কিন্তু এখানে আয়ের ফুল ফর্ম লিখলাম না, পরীক্ষায় তোকে লিখতে হবে, লিখতে কিন্তু হবে তোকে। 100-র 12% 12 টাকা হয়ে গেল 12 টাকা। এবার লোন এনপি 100 টাকা ছিল ফেস ভ্যালু, কি বলতে চাইছি এখানে, এখানে বলেছে কোম্পানি লোন নিয়েছে 10% প্রিমিয়ামে, কোম্পানি লোনটা নিয়েছে প্রিমিয়ামে লোন নিয়েছে, তার মানে কত হবে 100 প্লাস 10% মানে 110, অঙ্ক শেষ। 12/110 করে দে, করে দে 12/110 ইন্টু 100, এটা ছিল বিফোর ট্যাক্স। কত বেরিয়েছে বল? হ্যাঁ হ্যাঁ 10.91%। এবার করবো আফটার ট্যাক্স, কেডি এ লিখবো আই ব্যাকেটে এনপি ব্যাকেটে 1 মাইনাস টি, তাহলে 12/110। কোশ্চেনে দেখতো ট্যাক্স রেট কত ছিল, 40%, 0.40 প্লাস, শেষ, অঙ্ক শেষ, করে ফেল। করে দেখ কত বেরোচ্ছে, 6.55% ডাইরেক্ট। তাহলে আমি কি করালাম, আমি ডিবেঞ্চারের উপর কি করালাম, একটা রিডিমেবলের উপর একটা অঙ্ক করালাম, একটা তো এমনি নিজের অঙ্ক টুকলাম, ওটা করলাম, ওটা বাদ দিয়ে, ওটা বলছি না। বইয়ের একটা রিডিমেবলের উপর একটা অঙ্ক করালাম, যেটা পরীক্ষায় এসেছিল, একটা রিডিমেবল অঙ্ক করালাম। ডিবেঞ্চার কি শেষ না? শেষ না, আমি আবার আসবো মানে এইগুলো সব করা হয়ে যাক, কারণ আমি এখন নতুন একটা টপিক করাই প্রেফারেন্সিয়াল, ঠিক আছে? আবার আসবো হয়তো নেক্সট ডে আবার ডিবেঞ্চার করবো, ঠিক আছে? তো ডিবেঞ্চারে একটা অঙ্ক সেট করা আছে এখানে, খুব ভালো অঙ্ক, এটাই পরের ক্লাসে করাবো। এই অঙ্কটা দেখ, অনেকগুলো আইটেম আছে, এটা অনেকগুলো আইটেম, কোথায় গেল অঙ্কটা, এই দেখ শুধু ডিবেঞ্চারের উপর অঙ্ক। ও না, এটা মিক্সচার অঙ্ক, এই দেখ 46 এর অঙ্কটা মিক্সচার, মানে রিভিশন করার জন্য বেস্ট অঙ্ক। কস্ট অফ ক্যাপিটালের সব ছোট ছোট পার্ট রিভিশন করার জন্য বেস্ট অঙ্ক এটা। এই অঙ্কটা করিয়ে দেবো আমি, চিন্তা নেই। এর মধ্যে কি আছে, ডিবেঞ্চার আছে, ইকুইটি শেয়ার আছে, আবার প্রেফারেন্স শেয়ার, সব কটা আছে, কটা পয়েন্ট দেখ, 7টা পয়েন্টের মধ্যে সমস্ত টপিক কভার হয়ে যাবে। কটা আছে, 8টা, 8টার মধ্যে সমস্ত টপিক কভার করা যাবে, সমস্ত টপিক কভার হয়ে যাবে একটা অঙ্ক। এটা রিভিশনের জন্য, পরীক্ষার আগে এরকম অঙ্ক রিভিশন করতে, মানে একটা অঙ্ক দেখলে সব অঙ্ক হয়ে যাবে। এই অঙ্কটার মধ্যে সব কটা পয়েন্ট আমি করিয়ে দেবো পরে। এই অঙ্কটা কবে করবো জানিস তো, তার আগে আমাকে 3টে পার্ট শেষ করতে হবে। কি কি, ডিবেঞ্চার শেষ করতে হবে, প্রেফারেন্স শেয়ার শেষ করতে হবে, ইকুইটি শেয়ার, 3টে শেষ হলে তারপরে এই অঙ্কটা করাবো, ঠিক আছে? তো তো যাই হোক, আমাদের ডিবেঞ্চার হলো, এবার চলে আসি নেক্সট নোট, চলে আয় প্রেফারেন্স শেয়ার। এবার প্রেফারেন্স শেয়ার করাবো। আচ্ছা এবার লিখছি কস্ট অফ প্রেফারেন্সিয়াল ক্যাপিটাল, লেখ, এরপরে হেডিং দে, লেখ কস্ট অফ প্রেফারেন্সিয়াল ক্যাপিটাল। কেপি, ঠিক আছে? কস্ট অফ প্রেফারেন্সিয়াল ক্যাপিটাল কেপি। এটারও না দুটো পার্ট হয়, বুঝছো? প্রেফারেন্সিয়াল দুটো পার্ট, একটা হচ্ছে রিডিমেবল, ঠিক আছে, আর একটা হচ্ছে
ইরিডিয়েবল। মানে প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল না 6 রকমের প্রেফারেন্স শেয়ার আছে, বুঝছো তো? আবার ডিবেঞ্চারও 6 রকম আছে। তার মধ্যে তোর এখানে বাকিগুলো থিওরিটিক্যাল পার্ট, অঙ্ক রিলেটেড জন্য এইগুলো রিডিয়েবল ইরিডিয়েবল। আরো অনেক রকম আছে, তোরা পড়েছিলি কিউমিউলেটিভ প্রেফারেন্স শেয়ার, বুঝতে পারলি তো? এরকম নন কিউমিউলেটিভ প্রেফারেন্স শেয়ার, এরকম অনেক প্রেফারেন্স শেয়ার ছিল। তো ওইগুলো দরকার নেই এখানে, দরকার কিন্তু এই দুটো টপিক, একটা রিডিয়েবল আর একটা ইরিডিয়েবল, ঠিক আছে তো? তো দেখ ফর্মুলা, যে ডিবেঞ্চারের ফর্মুলা মনে আছে সেই ফর্মুলা বলতে পারবো। সেম ফর্মুলা, সেম ফর্মুলা, শুধু কপি পেস্ট হবে ওখানে, কিন্তু কপি পেস্ট করার সময় ব্রেনটা সজাগ রাখতে হবে, ব্যাস। এই দেখ প্রথমে কি করবো, দেখ ইরিডিয়েবল ফর্মুলা লিখছি, ইরিডিয়েবল ফর্মুলা এখানে লিখেছি, ইরিডিয়েবল ফর্মুলা, দেখ ইরিডিয়েবল ফর্মুলা লিখছি, দেখ ওখানে কি ফর্মুলা ছিল বল, ওখানে ইরিডিয়েবল ফর্মুলা কি ছিল বল, ইন্টারেস্ট বাই নেট প্রফিটস। এবার বলে স্যার তাহলে সেম ফর্মুলা তো, তাহলে এখানে লিখুন ইন্টারেস্ট বাই নেট প্রফিট, এখানেই তো ভুল করলি, প্রেফারেন্স শেয়ারে কি ইন্টারেস্ট হয়? তাহলে ইন্টারেস্টের জায়গায় ডিভিডেন্ড হবে, ব্যাস হয়ে গেল, মুখস্থ করতে হলো না। ডিভিডেন্ড, তাহলে এখানে কি লিখবি, ডিভিডেন্ড, ইন্টারেস্টের জায়গায় কি লিখবি তুই, ডিভিডেন্ড। কি ডিভিডেন্ড? এটাকে বলে পিডি, এটাকে বলে পিডি, প্রেফারেন্স ডিভিডেন্ড বাই এনপি, ব্যাস হয়ে গেল, ফর্মুলা শেষ। পিডি বাই এনপি, সেম তো ফর্মুলা বল, আমি কি আলাদা লিখলাম বল? সেম ফর্মুলা, ভালো করে দেখ ওখানে কি লেখা আছে, দরকার হলে পাতা উল্টাতে পারিস, ইন্টারেস্ট বাই নেট প্রফিটস। তাহলে এখানে কি লিখলাম, ডিভিডেন্ড মানে প্রেফারেন্স ডিভিডেন্ড বাই নেট প্রফিটস। স্যার ওখানে ওই কি, স্যার এখানে এটা কি বিফোর ট্যাক্সের ফর্মুলা দিলেন না আফটার ট্যাক্সের ফর্মুলা দিলেন? কোশ্চেনটাই ভুল, কোশ্চেনটাই ভুল, এটা এখানে কোশ্চেনটাই ভুল। অ্যাকচুয়ালি তোরা যখন আগে অঙ্ক করেছিস কমন, আমি আগের দিনে বলেছি, কালকে লাস্ট ক্লাসেও বলেছিলাম কিন্তু এই কথাটা, আমি জানি মনে নেই, লাস্ট ক্লাসে এই কথাটা বলেছিলাম, তোরা যখন ফায়ার অ্যাকাউন্ট করতি পিএল অ্যাকাউন্টের ডেবিটে তুই কখনো ডিভিডেন্ড লিখতি? এটা ভাব, আগে ভাব, আগে ভাব, পিএল অ্যাকাউন্টে ডিভিডেন্ড লিখতাম না, কিন্তু পিএল এর ডেবিটে ইন্টারেস্ট অন লোন লিখতাম। অর্থাৎ বা তুই লিভারেজ করেছিস, তুই লিভারেজে তুই ট্যাক্স আগে লিখতি নাকি প্রেফারেন্স ডিভিডেন্ড আগে লিখতি? ভাব, ট্যাক্স আগে লিখতাম, ট্যাক্সের ট্যাক্স বাদ দিয়ে হতো প্রফিট আফটার ট্যাক্স, তারপরে তো লিখতাম প্রেফারেন্স ডিভিডেন্ড। তার মানে কি বুঝতে পারলি, এই ডিভিডেন্ড, এই প্রেফারেন্স ডিভিডেন্ড কি ট্যাক্স বেনিফিট পায়? তাই এখানে বিফোর ট্যাক্স আর আফটার ট্যাক্স এর কোশ্চেন মাথায় আনাই মানে ভুল। তো এখানে কোনোদিন বিফোর ট্যাক্স আফটার ট্যাক্স হবে না, শুধুমাত্র ট্যাক্সের বেনিফিট ডিবেঞ্চারের ক্ষেত্রেই পাওয়া যায়, লোনের ক্ষেত্রেই পাওয়া যায়। যদি তোকে পরীক্ষায় কোশ্চেনও বলে দেয় প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল তুমি বিফোর ট্যাক্স বের করে দাও, ও দেখতে চাইলে তুই জানিস কিনা, হয়ই না কোনোদিন। কি বললাম বুঝতে পারলি তো? প্রেফারেন্স বা ইকুইটি শেয়ারে ট্যাক্স বেনিফিট হয়ই না, এখানে ট্যাক্সের কোনো বেনিফিটই হয় না। তাহলে বুঝতে পারলি বিফোর আর আফটার কোনো প্রশ্নই উঠবে না এখানে, হয়ে গেল কিন্তু এটা, ঠিক আছে তো? আচ্ছা এবার ডিডিএমএল ফর্মুলা দেখ, আস্তে আস্তে দেখ, এদিক টাকা, কি লিখবো ফর্মুলা, পিডি, পিডি লিখলাম। আচ্ছা যদি পিডি তোর লিখতে অসুবিধা তুই ডিউ লিখতে পারিস, কোনো সমস্যা নেই। পিডি লিখতে অসুবিধা হলে তুই ডি লিখতে পারিস, শুধু ডি লিখতে পারিস, কোনো সমস্যা নেই। কি বললাম, যদি পিডি লিখতে অসুবিধা শুধু ডি লিখতে পারিস, ঠিক আছে, কোনো সমস্যা নেই এটা, ঠিক আছে তো? আচ্ছা পিডি কি ছিল বল, তুই আগে ইন্টারেস্টের ফর্মুলাটা কি ছিল বল ডিবেঞ্চারের, এখানে কি লিখেছিলি আই, তাই তো? ব্যাকেটে কি লিখেছিলি স্যার, 1 মাইনাস টি প্লাস আর ভি মাইনাস এন এনপি ডিভাইড বাই এন আর ভি প্লাস এনপি বাই 2, পুরো দেখে দেখে কপি কর, প্লাস স্যার ট্যাক্স লিখলেন না, কেন ট্যাক্স লিখবো? ট্যাক্স বেনিফিট তো পাওয়া যায় না, ট্যাক্স বেনিফিট পাওয়া যায় না, ট্যাক্স লিখবো কেন? তাহলে কি লিখবো এখানে, আর ভি মাইনাস এনপি বাই এন হোল ডিভাইডেড বাই আর ভি প্লাস এনপি বাই 2। তো বল ফর্মুলা আলাদা ছিল? পুরো সেম ফর্মুলা, পুরো মনে মনে থাকলো, বুঝতে পারলি? আচ্ছা কোন কোন অঙ্কে, খুব রেয়ার অঙ্কে একটা কি দুটো অঙ্ক আছে বইতে ডিভিডেন্ড ট্যাক্স বলে দিয়েছে, যদি ডিভিডেন্ড ট্যাক্স বলে দেয় সেক্ষেত্রে ফর্মুলাটা কি হবে, শুধু ডিভিডেন্ড ট্যাক্স বলে দিল, এটা লিখলাম তো, ডিভিডেন্ড ট্যাক্স যদি বলে দেয় এখানে কি হবে ফর্মুলা, এখানে কিছু একটা হবে, আর এখানে কিছু একটা হবে, দেখেছিস তো, ব্যাস এইটুকুই চেঞ্জ,
কি বললাম বুঝতে পারলি তো? যদি ডিভিডেন্ড ট্যাক্স বলে, যদি ডিভিডেন্ড ট্যাক্স বলে, বারবার বলছি এখানে কিন্তু কর্পোরেট ট্যাক্স আসে না। কর্পোরেট ট্যাক্স মানে কোম্পানি ট্যাক্স, এখানে ডিভিডেন্ড ট্যাক্স আসে। তো ডিভিডেন্ড ট্যাক্স আসলে কি হবে জানিস তো? এখানে হবে 1 প্লাস, এটা কি লিখলাম, টিডি। টিডি, টিডি মানে ট্যাক্স অন ডিভিডেন্ড, ট্যাক্স অন ডিভিডেন্ড। তাহলে এখানেও তাই হবে 1 প্লাস টিডি। ঠিক আছে তো? ব্যাস, এই হচ্ছে ফর্মুলা। প্রেফারেন্সিয়াল ফর্মুলা শেষ, আর কোনো ফর্মুলা নেই। এবার বলি স্যার এইগুলোর মানে বল, মানে মানে বুঝতে পারছিস সব কটা? হ্যাঁ, তুই টিডির মানেটা লিখে রাখতে পারিস। টিডির মানে লেখ ট্যাক্স অন ডিভিডেন্ড। হ্যাঁ, ওখানে ট্যাক্স বেনিফিট পাওয়া যেত, ওখানে ট্যাক্স বেনিফিট পাওয়া যেত, মানে ইন্টারেস্টটা কম দিতে হতো। ঠিক আছে, এখানে প্রেফারেন্সিয়ালদের ডিভিডেন্ড দিতে হয়। ডিভিডেন্ড মানে এই প্রেফারেন্সিয়াল ডিভিডেন্ডের উপর ট্যাক্স হয়, ডিভিডেন্ডের উপর যে ডিভিডেন্ডটা হচ্ছে তার উপর ট্যাক্স দিতে হয়, এটাকে বলে ডিভিডেন্ড ট্যাক্স। কোথায় ডিবেঞ্চারে ডিভিডেন্ড ট্যাক্স ইগনোর, এখানে ডিভিডেন্ড ট্যাক্স ইগনোর না। প্রেফার দেখ, তুই যদি ডিভিডেন্ড পাস তাহলে তার উপর ট্যাক্স হয়, ডিভিডেন্ডের উপর ডিভিডেন্ড ট্যাক্স হয়। ঠিক আছে, ডিভিডেন্ডের উপর ডিভিডেন্ড ট্যাক্স হয়। ঠিক আছে, এটা দেখে নে। শোন, 5 নম্বর অঙ্কটা 6 নম্বর অঙ্ক দুটো অঙ্ক করো, 5-এর অঙ্কটা করাবো। 5-এর অঙ্কটা আর 6-এর অঙ্কটা করলে, মানে 6-এর অঙ্কটা একটু টাফ আছে, 5-এরটা আমি করিনি। বলছে এক্স এন্ড কোম্পানি হ্যাজ ইস্যুড 12% রিডিমেবল প্রেফারেন্স শেয়ারস অফ ফেস ভ্যালু 100 টাকা, ঠিক আছে, ফর রুপিস 10 lakhs. The share are expected to be sold 5% discount. It will also involve flotation cost of rupees 5 per share. দেখ, ফ্লোটেশন কস্ট এখানে পার্সেন্টেজ বলে, ডাইরেক্ট টাকা বলেছে, 5 টাকা বলে দিয়েছে ফ্লোটেশন কস্ট। ঠিক আছে তো, 5 per share. The shares are redeemable at a premium 5% after 10 years. Calculate cost of redeemable preference share if the rate of tax 50%. Ignore dividend tax. মানে এই কথাটা বেকার দিয়েছে, কোনো কাজের জিনিস না। এই যে 50% ট্যাক্স, এটা হচ্ছে কর্পোরেট ট্যাক্স, এটা হচ্ছে কর্পোরেট ট্যাক্স। ঠিক আছে, ডিভিডেন্ড ট্যাক্স হলে বলেই তো, দেখ না লিখেছি ইগনোর ডিভিডেন্ড ট্যাক্স। ঠিক আছে তো, তো এই অঙ্কটা করব। পরের অঙ্কটা ডিভিডেন্ড ট্যাক্স দিয়েছে, দেখ পরের অঙ্কটা ট্যাক্স অন ডিভিডেন্ড, ডিভিডেন্ড ট্যাক্স দিয়েছে। আচ্ছা, এই 5 নম্বর অঙ্কটা করব। ঠিক আছে, চল অঙ্কটা আরম্ভ করি। পেজ নম্বরটা বলতো বইয়ের। ঠিক আছে, 10 বা 11 হলো, কোনো সমস্যা নেই এতে। পাঁচ নম্বর অঙ্ক তো, অঙ্কের নাম্বারটা 5। কথা বলিস না। কেপি ইকুয়াল টু ডি প্লাস আরভি মাইনাস এনপি বাই এন ডিভাইডেড বাই আরভি প্লাস এনপি বাই 2। ঠিক আছে, এবার ডি ফুল ফর্ম গুলো তো লিখে নিতে পারবি, শিখিয়ে দিয়েছি, কিন্তু তোরা কিন্তু বাড়িতে যখন প্র্যাকটিস করবি অবশ্যই ফুল ফর্ম লেখা প্র্যাকটিস করবি। এবার এক্সাম হলে ফুল ফর্ম লিখবি। ডির ফুল ফর্ম ডিভিডেন্ড পার শেয়ার। ঠিক আছে, তো ডিভিডেন্ড পার শেয়ার কত হবে? 12% ডিভিডেন্ড রেট ছিল, আর ডিভিডেন্ড ফেস ভ্যালুর উপর হয়, মানে 100 টাকার 12% 12 টাকা। এখানে হবে 100-র 12% 12 টাকা। আরভি, আরভি মানে কত টাকা শোধ করবি, তুই তুই কত টাকা শোধ করবি, কি বলেছে? রিডিমেবল ভ্যালুটা কত বলেছে, কত টাকা শোধ করবি। বলছে দা শেয়ারস আর রিডিমেবল একটা প্রিমিয়াম 5%, তুই 5% প্রিমিয়ামে টাকাটা শোধ করবি। তার মানে 100 টাকা ছিল, তোকে 5% আরো এক্সট্রা দিতে হবে। কত হবে? 105 টাকা। এনপি নেট প্রসিডস, অর্থাৎ তুই আজকে কত টাকা লোন নিয়েছিস। তাহলে দেখ, 100 টাকা ছিল ফেস ভ্যালু, তুই লোন নিয়েছিস তো বললো প্রেফারেন্স শেয়ার, মানে প্রেফারেন্স শেয়ার যে তুই ইস্যু করেছিস 100 টাকার প্রেফারেন্স শেয়ার ফেস ভ্যালু, তুই 5% ডিসকাউন্ট ছিল, 5% ডিসকাউন্ট, মানে 100 টাকা ছিল, তুই 100 টাকা পাসনি, 5% কম পেয়েছিস, 95। তার মধ্যে আর ফ্লোটেশন কস্ট ছিল, ফ্লোটেশন কস্ট 5 টাকা। তো ফ্লোটেশন কস্ট হলে ইস্যু প্রাইস ডিডাক্ট হয়ে যায়, কত? 5 টাকা। 95 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে?
90 টাকা। তো হয়ে গেল, আর ভি হলো, এনপি হলো, আর রইলো কি ম্যাচুরিটি পিরিয়ড এন। কত বছর প্রেফারেন্স শেয়ার টাকা শোধ করবি, কত বছর পর? আজ থেকে 10 বছর পর। ব্যাস, অঙ্ক শেষ তোর। কতক্ষণ লাগলো? এই দেখ, এখানে বসিয়ে দে। ডি 12 টাকা প্লাস আর ভি কত 105, এনপি কত 90, ডিভাইডেড বাই এন হচ্ছে 10, হোল ডিভাইডেড বাই 105 প্লাস 90 বাই 2, 12, আর এটা যে 15 কে 10 দিয়ে ভাগ করলে 1.5, নিচে কত হচ্ছে 97.5, 7 না 8? 97.5। ব্যাস, করে বল তো কত হচ্ছে এটা, করে বল এটা কত হচ্ছে। কত হয়েছে করেছিস কেউ? 13.85 মিলে গেছে, এটাই অ্যান্সার আছে। দেখ 13.85%, 13.85%, বুঝলি তো? হ্যাঁ হ্যাঁ, না 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 করলেও চলবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো ও বুঝে যাবো, এইটুক বুঝবে ওরা। ঠিক আছে তো, শোন, এটা হলো তো 5-এর অঙ্কটা করে দিলাম। বইয়ের মধ্যে রাইট মেয়ে রাখ, যে অঙ্কগুলো হয়ে আছে রাইট মেয়ে রাখ, তাহলে আমার পরবর্তী ক্লাসে না মানে আমার মিস হবে না, কোনো অঙ্ক ডবল হয়ে যাবে না। ঠিক আছে তো? আচ্ছা, এই অঙ্কটা ভালো অঙ্ক, মানে আমার মনে হয় বইতে প্রেফারেন্সের যতগুলো অঙ্ক আছে এটা সবচেয়ে টাফ অঙ্ক। মানে এই অঙ্ক পারলে আর কোনো অঙ্ক আটকাবে না, এবং আমি বলতে পারি এই অঙ্ক করা থাকলে আর কোনো প্রেফারেন্সার করারও দরকার নেই। এই অঙ্কটা আর কোনো টাফ নেই। ঠিক আছে, 2009-এ এসেছিল অঙ্কটা। ঠিক আছে, এই অঙ্কটা আমাদের বেলায় এসেছিল পরীক্ষায়, এই অঙ্কটা এসেছিল, খুব ভালো অঙ্ক ছিল। দেখ কি বলেছে, ওয়াই কোম্পানি লিমিটেড ইস্যু 10,000 12% প্রেফারেন্স শেয়ারস অফ ₹100 ইচ। ঠিক আছে, তার মানে কি প্রেফারেন্স শেয়ার কত হচ্ছে, প্রেফারেন্স শেয়ার ইস্যু করা হচ্ছে 100 টাকা দামের প্রেফারেন্স শেয়ার, 12% প্রিমিয়ামে ইস্যু করা হচ্ছে, কত 10%, 10% প্রিমিয়ামে ইস্যু করা হচ্ছে। বাট রিডিম হবে 20% প্রিমিয়ামে। ঠিক আছে, 5 বছর বলে দিয়েছে। কোম্পানি পে আন্ডার রাইটিং কমিশন, মানে ফ্লোটেশন কস্ট, 5% বলেছে। কার উপর হবে ফ্লোটেশন কস্ট? পার্সেন্টেজ বলে, ফেস ভ্যালুর উপর। হয়ে গেল। ট্যাক্স অন ডিভিডেন্ড বলে দিয়েছে, এবার ট্যাক্স অন ডিভিডেন্ড বলে দিয়েছে। ঠিক আছে, কত পার্সেন্ট? 12.5%। ঠিক আছে, ট্যাক্স অন ডিভিডেন্ড। তারপরে কি বলেছে? সারচার্জ বলে দিয়েছে। ট্যাক্স সারচার্জ এই ট্যাক্স অন ডিভিডেন্ডের উপর হয়। ঠিক আছে, সারচার্জ, তোরা ট্যাক্স পড়েছিস তো? তো এখন তো সারচার্জ নেই, ট্যাক্সে উঠে গেছে, কারণ অনেক টাকা হলে সারচার্জ দিতে হয়। তো এই জন্য সারচার্জ তোরা খুব একটা দেখিস নি। ঠিক আছে তো, কিন্তু তোরা এইটা দেখেছিস তো, এডুকেশন সেস দেখেছিস 3%। তো এই সারচার্জ কার উপর হয়? এর উপর হবে, ট্যাক্স অন ডিভিডেন্ডের উপর সারচার্জ হবে। দেখ কি হয়, এটা কত হচ্ছে, ট্যাক্স অন ডিভিডেন্ড 12.5%, তো মানে ধর 100 টাকা ফেস ভ্যালু, তার উপর 12.5%, মানে কত হচ্ছে 12 টাকা 50 পয়সা ট্যাক্স। ট্যাক্স হচ্ছে 12 টাকা 50 পয়সা। এবার এর উপর হবে সারচার্জ, মানে 12.5-এর উপর 2.5%। ঠিক আছে, করে দেখতে কত হচ্ছে 0. দেখতে কত হচ্ছে 31 এরকম কিছু। কত বেরোচ্ছে 12.5-এর উপর 2.5% করলে? 0.3125, 0.3125। এবার এই দুটো যোগ করবি, তাহলে কত হলো 12.8125। এই যেটা বেরোলো এর ওপর হবে 3%, এর ওপর 3% হবে। এটা হচ্ছে তোর এডুকেশন সেস, এর ওপর 3% করবি, করে দেখ কত বেরোচ্ছে। 0 বল 384,375 যোগ করবি। এটা করে দেখাচ্ছি খাতায়। ঠিক আছে তো, 13.6875, এটা করে দেখাচ্ছি খাতায়। ঠিক আছে, এটা করে দেখাচ্ছি। এইটাই হচ্ছে নতুনত্ব, আর কিছু নেই এই টপিকে। তাহলে তুই ফর্মুলা লেখ আগে, 6 নম্বর অঙ্কটার ফর্মুলাটা লেখ, তোকে লিখতে হবে ফর্মুলা। কেপি
ইকুয়াল টু কি হবে ডি, ব্র্যাকেটে লিখবি 1 প্লাস টিডি, কেন ডিভিডেন্ড ট্যাক্স আছে, ডিভিডেন্ড ট্যাক্স এটাই 1 প্লাস টিডি প্লাস আরভি মাইনাস এনপি বাই এন হোল ডিভাইডেড বাই আরভি প্লাস এনপি বাই 2। এবার না রাফ গুলো আমরা করে নিই এক এক করে, এই ফর্মুলা তো জানিস তো। এবার কি হবে, ডি, ডি কত বেড়েছিল, ডিভিডেন্ড পার শেয়ার 100 টাকার উপর 12%, 12 টাকা। এন ম্যাচুরিটি পিরিয়ড কত ছিল অঙ্কে, 5 ইয়ার্স। আরভি কত 5 বছর পর কত টাকা শোধ করতে হবে তোকে, 20% প্রিমিয়াম, মানে 100 টাকার 20%, মানে 120 টাকা শোধ করতে হবে। এনপি মানে আজকে কত টাকা নিয়েছিলি, 100 টাকা ছিল ফেস ভ্যালু, তুই ডিসকাউন্টে, ডিসকাউন্ট তো ডিসকাউন্ট ছিল কত পার্সেন্ট দেখ না, দেখি তো ডিসকাউন্ট করেছিল, প্রিমিয়ামই ছিল, প্রিমিয়াম ছিল 10% প্রিমিয়ামে প্রেফারেন্সিয়াল ইস্যু হয়েছে, তাহলে কত হবে 110। আর ফ্লোটেশন কস্ট কত ছিল বল, ফ্লোটেশন কস্ট বলে দিয়েছিল কত, ফ্লোটেশন কস্ট 5%, মানে আন্ডার রাইটিং কমিশন 5%, কার উপর হবে, ফেস ভ্যালুর উপর হবে। 100 এর 5%, তাহলে কত হচ্ছে 5 টাকা, 110 থেকে 5 বাদ দিলে 105। ঠিক আছে, লাস্ট টিডি, টিডি মানে ট্যাক্স অন ডিভিডেন্ড। ঠিক আছে, এরকম লিখলাম এখানে ট্যাক্স অন ডিভিডেন্ড কত বলেছিল, 12.5%, তো ফেস ভ্যালু 100 টাকার উপর 12.5%, কত হচ্ছে 12.5। সারচার্জ 2.5%, এই 12.5 এর উপর 2.5%, তখন বলেছিলি যদি মনে পড়ছে 0.3125, এটা বলেছিলি, দেখে নিস কিন্তু একবার, এটাই বলেছিলি কি 0.3125। তাহলে কত হচ্ছে 12.8125। এর সাথে যোগ করব কি, এডুকেশন সেস, %, 0.384375, 384375, টোটাল হচ্ছে 12 না, এটা হবে 13.19, তাই তো, কত পেয়েছিল 13.19, 6875, 6875। ঠিক আছে, তো এবার বেরিয়ে গেল 13.196875 ডিভাইড বাই 100 করে দেবো, ডিভাইড বাই 100 করে দেবো, করে দেয় 0.13196875, এটাই তো। এবার জাস্ট ওখানে ভ্যালুগুলো পুট করা একটা করে। ডি কত বেরিয়েছিল 12 টাকা, প্লাস 1 প্লাস টিডি কত, টিডি এটা বের করলাম 0.13196875 প্লাস এর নিচে তো 5 হবে, আরভি ছিল 120, এনপি ছিল 105, 120 মাইনাস 105, নিচে হবে 120 প্লাস 105 বাই 2। ক্যালকুলেটর নেই একটু, এটা একবারে কর না, মানে জায়গা নেই, দেখ ক্যালকুলেটর দেই, কেটে যাচ্ছে। এটা হচ্ছে 1.13196875
ইন্টু 12 কত হচ্ছে, যেটা বেরোচ্ছে তার সাথে এটা 15/5 মানে 3 প্লাস করে দিলাম 3, ঠিক আছে? তো বেরোচ্ছে 16.583625, 225কে 2 দিয়ে ভাগ করলে 112.5 ডিভাইড বাই 112.5 ইন্টু 100 কত হচ্ছে 14.74%। ব্যাস শেষ। তাহলে প্রেফারেন্স শেয়ার হলো আজকে। পরের দিন না ইকুইটি শেয়ার স্টার্ট করবো, ইকুইটি শেয়ার, তারপর অঙ্ক হোমওয়ার্ক দিতে পারবো। মানে মোটামুটি ধর প্রেফারেন্স শেয়ারে 2টো অঙ্ক করালাম, ডিবেঞ্চারে 2টো অঙ্ক করালাম, আবার পরের দিন ইকুইটি শেয়ার করিয়ে ওর টপিক গুলো 2টোর উপর অঙ্ক করাবো, তারপর পুরো অঙ্ক হোমওয়ার্কের দিকে যাবে। মানে মেন ব্যাপারগুলো তোকে কনসেপ্ট গুলো ক্লিয়ার রাখতে হবে, তাহলে তুই অঙ্ক করতে পারবি, আগে জেনে রাখতে হবে সব কথা।